বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 31শে জুলাই 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের রিভিশন ব্যাচের ফৌজদারি কার্যবিধির তৃতীয় ক্লাস। দেখেন, 6 কতে বলছে প্রাথমিক তথ্য বিবরণী ও নালিশ কি। তো সংশ্লিষ্ট ধারাসমূহ উল্লেখে আলোচনা করুন। আর প্রাথমিক তথ্য বিবরণী কি প্রকৃত সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে কি। আপনাদের কার কার মনে আছে যে আমলযোগ্য অপরাধ কি আর আমল অযোগ্য অপরাধ কি? মনে আছে? দেখি রবিউল সাহেবের দেন দি, আমলযোগ্য অপরাধ কি আর আমল অযোগ্য অপরাধ কি? স্যার, আমলযোগ্য অপরাধ যেগুলো আছে কি যে যে কোনো মুহূর্তে দেখা গেলে পুলিশ ধরতে পারবে। আর আমল অযোগ্য অপরাধে মনে করেন দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেট যদি তার কোনো অনুমতি দেয় সেই ক্ষেত্রে ধরা যাবে। কোথায় আছে বলা, কোথায় আছে? আমলযোগ্য লাগে 154-তে কোন কোন অপরাধ আমলযোগ্য নাকি আমল অযোগ্য, এটা কোথায় বলা আছে? খেয়াল নাই স্যার। দ্বিতীয় তফসিলের তৃতীয় কলাম, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের দ্বিতীয় কলম। অর্থাৎ যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে বা যে সকল অপরাধ গুরুতর প্রকৃতির সেই সকল অপরাধগুলোকে বলে আমল যোগ্য। আর যে সকল অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না সেটা আমল সেটাকে বলে আমল অযোগ্য। অযোগ্য। আপনার আশেপাশে যে ঘটনায় ঘটুক না কেন, যদি সেটা আমলযোগ্য হয় আপনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন। আপনি যে লিখিতভাবে নিয়ে যেতে পারেন বা থানায় গিয়ে মৌখিকভাবে জানালেন, জানানোর পর আপনার কথা শুনে ওই জায়গায় একজন লিখলো, লিখে আবার আপনারে পড়ে শোনাইলো, এটা বলে এজাহার। এজাহারে শুধু স্বাক্ষর করে সংবাদদাতা, আর এজাহারটা যখন অফিসিয়ালি ওসি সাহেব রেকর্ড করবে তখন ওটা হয়ে যাবে এফআইআর। এর পরে এ জায়গায় কিছু কথা আছে। এজাহার তো মৌখিক লিখিত হতে পারে, এজাহার যখন রেকর্ড হলো হয়ে গেল কি এফআইআর। এফআইআর বলে পুলিশ স্টেশন কেস বা এফআইআর কেস। কি বলেন? পুলিশ স্টেশন কেস বা এফআইআর হওয়ার 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে গিয়ে ওনাদের যে জিআরও সেকশন আছে ওনাদের বইতে রেকর্ড হবে। এটারও বলে কি জিআর কেস। তাহলে এফআইআর কেস আর জিআর কেস এর মধ্যে পার্থক্য কি বলেন তো? এফআইআর কেসটা হচ্ছে কি যখন থানায় ওসি সাহেব এবং এজাহারকারী দুজনেই স্বাক্ষর করেন, আর এইটা যখন সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল মানে এক্টের সম্পন্ন ওইখানে পাঠায়, ওইটা যখন জিআর সেকশনে যায় ওইটা রেজিস্ট্রেট মানে লিপিবদ্ধ করা হয়, রেজিস্ট্রেট করা হয়, তখন এটা হচ্ছে জিআর কেস। ধন্যবাদ। তাহলে আপনাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে জিআর মামলা কি, লিখতে পারবেন না? পারবো। আগে এজাহারের থেকে শুরু করবেন, এজাহারের থেকে কিভাবে এফআইআর হলো, এফআইআর এর পরে কি জিআর। বুঝছেন? আর এফআইআর হওয়ার সাথে সাথে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারে 156। বুঝছেন? আর নালিশের ক্ষেত্রে আমলযোগ্য হোক আর আমল অযোগ্য হোক ম্যাজিস্ট্রেট কাছে নালিশ করে কত ধারায় 200। আর নন জিআর মামলাটা তাহলে কি? নন জিআর মামলা হলো আমল অযোগ্য অপরাধের তথ্য আপনি থানায় দিচ্ছেন, থানা কর্তৃপক্ষ কি এন্ট্রি করছে জিডি, তারপর ওনারা পাঠাইছে ম্যাজিস্ট্রেটের কাছে, উনি যদি অনুমতি দেয় তদন্তে তখন এটা হয়ে গেল কি নন জিআর। বুঝছেন? তো এ জায়গায় মেইনলি জিজ্ঞেস করছে যে প্রাথমিক তথ্য বিবরণী নালিশ কি, ধারাসমূহ উল্লেখ করে আলোচনা করুন। তো আমরা একটু আলোচনা করি, আসেন। দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, তো প্রাথমিক তথ্য বিবরণী মুখস্থ করার দরকার নাই, আপনার নিজের মধ্যে যা আছে তাই লিখবেন। এর বৈশিষ্ট্য টৈশিষ্ট্য একবার পড়লে বুঝা যাবেন। গুরুত্ব ব্যবহার এ জায়গা পড়তেছি না, আপনারা দেখে নিয়েন, এটা একবার পরীক্ষা আসছিল, সো মোটামুটি গুরুত্বপূর্ণ, একটু দেখে নিয়েন। নালিশি দরখাস্তের বৈশিষ্ট্য,
তারপর দরখাস্তের ব্যবহার গুরুত্ব দেখে নিলাম। আমরা সরাসরি চলে আসি এফআইআর কি প্রকৃত সাক্ষ্য কিনা, এটা এটা আন্ডারলাইন করেন। এফআইআর কি প্রকৃত সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে কিনা, পাইছেন? এখন দেখা যাচ্ছে, দেখেন পাইছেন, এখনো আসে নাই। এই সাবস্ট্যান্টিভ এভিডেন্স কাকে বলে জানেন? যে সাক্ষ্যের উপর ভিত্তি করে সরাসরি শাস্তি দেওয়া যায় সেটার বলে কি সাবস্ট্যান্টিভ এভিডেন্স। এখন এই জায়গা জিজ্ঞেস করছে যে এফআইআর কি সাবস্ট্যান্টিভ এভিডেন্স কিনা। কোন মামলায় সাক্ষীরা যে সাক্ষ্য দেয় এই সাক্ষ্য ব্যতীত আর কোনো কিছুই সাবস্ট্যান্টিভ এভিডেন্স না। আপনি এফআইআর বলেন, 161 বলেন, 164 বলেন, যা যা আছে কোনোটাই কি না সাবস্ট্যান্টিভ এভিডেন্স না। এগুলো হলো কি সাক্ষ্য? করোবোরেটিভ এভিডেন্স। কি বলেন? করোবোরেটিভ এভিডেন্স, সমর্থনমূলক, মানে মূল সাক্ষীদের সাক্ষ্যের সাথে এই কথার এফআইআর এর মিল আছে। তাহলে এফআইআর কিন্তু কোনো সাবস্ট্যান্টিভ এভিডেন্স না। স্যার সাবস্টেন্টিভ এভিডেন্স মানে হচ্ছে মূল সাক্ষ্য স্যার। এখন যদি দেখেন যে তাহলে এফআইআর এর কাজ কি, আমরা ফৌজদারি কার্যবিধির যে 161, 164 এফআইআর, তারপরে ডাইং ডিক্লারেশন দেওয়ার পরে যদি কেউ বেঁচে যায়, মামলার তদন্ত পর্যায়ে যে লিখিত স্টেটমেন্ট গুলো আপনি দিচ্ছেন বা এক্সপার্ট ওপিনিয়ন, এইগুলা পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবী ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের 145 ধারা। কিসের সময়? জেরার সময়। দেখা গেল ইনি তদন্ত পর্যায়ে বলছে এক কথা, কিন্তু জেরার সময় কি বলতেছে আর এক কথা। তাইলে আসামি পক্ষের আইনজীবী এটা ব্যবহার করতে পারে যে আপনার পূর্ববর্তী বক্তব্যের সাথে বর্তমান বক্তব্যের কি নাই। এটা হলো আসামি পক্ষের আইনজীবী ব্যবহার করতেছে। আর যার পক্ষে এই বক্তব্যগুলো আসছে সে এটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে পুনঃজবানবন্দির সময় ব্যবহার করতে পারবে। আপনাদের সাক্ষ্য গ্রহণের ক্রম মনে আছে? কি কি বলেন তো? জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি, অধিকতর জেরা, নাকি? তো তাহলে এটা কি বুঝছেন যে এফআইআর কি সাবস্ট্যান্টিভ এভিডেন্স কিনা? সাবস্ট্যান্টিভ এভিডেন্স 164 একজন যদি বলে এটা কি সাবস্ট্যান্টিভ এভিডেন্স না। আচ্ছা, এই হলো কথা। তবে এখানে একটা কথা আছে, দেখেন এফআইআর যখন স্বতন্ত্র সাক্ষ্য হয়, আন্ডারলাইন করে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন পরিস্থিতিতে এফআইআর স্বতন্ত্র সাক্ষ্য হতে পারে। স্বতন্ত্র সাক্ষ্য মানে মূল সাক্ষ্য হতে পারে। সহজ কথা, যদি সেটা ডাইং ডিক্লারেশন হয়, যিনি এফআইআর করছে করার পরে মারা গেছে, তখন এফআইআর সাবস্ট্যান্টিভ এভিডেন্স হিসেবে বিবেচিত হতে পারে। বুঝছেন? 6 খতে চলে আসেন। এজাহারের ভিত্তিতে ও নালিশি দরখাস্তের ভিত্তিতে শুরু হওয়া ফৌজদারি মামলার মধ্যে পদ্ধতিগত পার্থক্য নিরূপণ করুন, বা জিআর সিআর মামলার পার্থক্য নিরূপণ করুন। জিআর মানে কি বলেন তো? পূর্ণরূপ কি? জেনারেল রেজিস্টার কেস। আর সিআর কমপ্লেইন রেজিস্টার কেস। তো পার্থক্য আসলে এই জায়গা পড়ার কিছু নাই। আমি যদি পার্থক্য এইভাবে তুলনা করি, জিআর মামলা করে থানায়, সিআর মামলা করে ম্যাজিস্ট্রেটের কাছে। জিআর মামলা কি রিলেটেড? আমলযোগ্য। সিআর মামলা সিআর মামলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে। সিআর মামলা তদন্ত করে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। বুঝছেন? সিআর মামলার ক্ষেত্রে শপথ বাক্য পাঠ করা লাগে না। সিআর এর ক্ষেত্রে শপথ বাক্য পাঠ করা লাগে। সিআর মামলার সাথে সাথে আমলে নিতে পারে, জিআর মামলার সাথে সাথে আমলে নিতে পারে না। জিআর মামলা অবশ্যই পুলিশ রিপোর্ট দেয়, সিআর মামলায় পুলিশ রিপোর্ট দিতেও পারে নাও পারে। জিআর মামলায় রিমান্ডের আবেদন করা যায়, সিআর মামলায় রিমান্ডের আবেদন করা যায় না। অনেক পার্থক্য, বুঝে বুঝে লিখে ফেলবেন। বাট অ্যাট লিস্ট কয়টা যেন হয়? 5টা। বুঝছেন? 6 গতে চলে আসে।
আপনারা সাজেশন খুঁজেন না? ফৌজদারি কার্যবিধির সাজেশন হলো 154 থেকে 265 ঠ 154 ধারা থেকে 265 ঠ এই জায়গা যত প্রশ্ন আছে এটা যদি ভালোভাবে পড়েন আল্লাহর রহমতে ফৌজদারির এই জায়গা থেকে একটা কমন আসবে। 154 থেকে 265 ঠ মানে ওই যে এফআইআর থেকে শুরু হয়েছে, পুলিশ তদন্ত, অনুসন্ধান, বিচার, আমলে নেওয়া, তারপরে যে সার্চ, তারপরে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, দায়রা আদালতের বিচার পদ্ধতি, এই অংশ যদি কেউ ভালোভাবে পড়ে এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে 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 ইনশাল্লাহ। এখন দেখেন পূর্ণ আর একটু আদা দেন, এত গলা ক্লিয়ার হয়েছে দেন। এফআইআর, জিডিএনটি এবং ইউডি মামলার মধ্যে পার্থক্য আলোচনা করুন। কখন একটি ইউডি মামলা এফআইআর এ রূপান্তরিত হয়? এফআইআর আর জিডি কিন্তু আমরা জানি, গতবার এই প্রশ্নটা আসছে। এখন আমরা তো এটা লিখিততে পড়ি নাই, আমরা এটা পড়ছি হলো প্রিলিতে। এখন প্রিলিতে যারা পড়ছে তারা যদি ইচ্ছা করে যে একটু ভালো পড়া আছে, ইচ্ছা করলে এটার উত্তর তারা দিতে অনেকে দিছে। ইউডি মামলার অর্থ কি? আনন্যাচারাল ডেথ, অপমৃত্যুর মামলা। কি বলেন? আমাদের ফৌজদারি কার্যবিধির 174 ধারায় যদি কারো অস্বাভাবিক মৃত্যু হয়, কোনো প্রাণী, যন্ত্র, বিষ খাওয়া, আত্মহত্যা, এগুলা যদি মৃত্যু হয় তাহলে অস্বাভাবিক মৃত্যুর মামলা তদন্ত করে পুলিশ 174 ধারায়। এবং এই ক্ষেত্রে যে মামলা শুরু হয় তাকে বলে ইউডি মামলা বা অপমৃত্যুর মামলা। এবং আপনারা যারা কোর্টে যান তারা জেনে থাকেন যে ইউডি মামলায় ওই সংবাদদাতারে নোটিশ দেয় যে আপনি হাজির হন। হাজির হওয়ার পরে তারে জিজ্ঞেস করে যে আপনার এই যে ইউডি মামলা হিসেবে এটা নিষ্পত্তি করা হবে, আপনার কোনো আপত্তি আছে কিনা। যদি সে মনে করে যে না, তার যে আপনজনের মৃত্যু হয়েছে, তার যে পিতার মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়, এটা আসলে পূর্ব পরিকল্পিত উপায়ে করা হয়েছে, তাহলে সে কি দিবে? আপত্তি। এবং পরবর্তীতে সে ইউডি মামলা কিসে পরিণত হতে পারে? এফআইআর। আর যদি সে বলে যে না, আমার কোনো আপত্তি নাই, তাহলে ইউডি হিসেবে ওটা কি হচ্ছে? নিষ্পত্তি হচ্ছে। আমাদের নায়ক সালমান শাহ, উনি মারা গেছে 1996 সালে। ওনার মামলা, এই যে ইউডি মামলাতে এফআইআর হলো 2026 এসে, মানে 20 বছর পরে। এই কারণে ফৌজদারি মামলার ওই আপনার কোনো তামাদিও নাই, আর কোনো অ্যাকশন গ্রহণেরও কোনো ঠিক ঠিকানা নাই। 20-30 বছর পরেও বিচার হতে পারে। বলেন, মাইক্রোফোন নেই। আমরা তো জানছি যে ফৌজদারি মামলার তামাদি। হ্যাঁ, তাহলে আমার একটা ঘটনা কিছুদিন আগে ঘটছে, 7 মাস পূর্বে। হুম আমি সেই 7 মাস পূর্বে ঘটনা দেখায় মামলা করতে গেছি। হুম আর ম্যাজিস্ট্রেট তাহলে আমার মামলা দিল না কেন? মামলা কি খারিজ করছে? খারিজ করছে। রিভিশন করেন। ম্যাজিস্ট্রেট নেয় না, এটা ওনার এখতিয়ার, সরাসরি খারিজ ওনার করছে। অধিকার আছে। আপনি সরাসরি রিভিশন করেন। রিভিশন যদি না দেয়, আপনি ওই বিধবা মহিলা মামলার মতো লেগে থাকেন, আপনি হাইকোর্টে যান, কততে নেবে না। যখন ছিল মানে ভালোই ছিল, শুনেন, কিন্তু নেয়নি। মামলা করা যেরকম আপনার অধিকার, ম্যাজিস্ট্রেট কি করবে না না করবে এটা ওনার অধিকার, কিন্তু পেপার ওয়েট দিয়ে আঘাত করা ওনার অধিকার না। এবং আপনারা একটু বলে রাখি, স্বয়ং ম্যাজিস্ট্রেট বা বিচারক তিনিও আদালত অবমাননার দায়ে দায়ী হতে পারেন। আদালত অবমাননা আইন 2013 ওই জায়গায় বলা আছে, কোর্টে আমরা যদি কেউ বেয়াদবি করি, আমরা যদি কোনো রায় না মানি, আমরা তো কন্টেম্প্ট অফ কোর্টের দায়ে অভিযুক্ত হবই। স্বয়ং ম্যাজিস্ট্রেট বা বিচারক সেও আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে। ওনার তো ভাগ্য ভালো যে ওনার কিছু হয় না। আপনি কি জানেন, বাংলাদেশের একজন বিচারপতিরে বনানী কাকুলি মোড়ে ওই জায়গার সার্জেন্ট সালাম দেয় নাই, ওনার গাড়ি যাচ্ছে বিচারপতিরে সেলুট দেয় নাই।
এই কারণে তৎকালীন আইজিপির চাকরি চলে যায়। মানে ওই রিলেটেড মামলায় এটা বিস্তারিত যে তুমি কারে চাকরি দিছো যে আমারে মান্য করে না, এই মামলায় আইজিপির চাকরি চলে যায়। তাহলে বিচারক তো ভাগ্য ভালো, তো আইনজীবীরে আঘাত করে বেঁচে গেছে। এই রিলেটেড মামলা যদি হয় তাহলে তো চাকরি চলে যাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, অপ্রাসঙ্গিক আলাপে না যাই। তাহলে ইউডি মামলা পুলিশ তদন্ত করে 174, আর সেম কেসটা ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে 176। সো এই তিনটার পার্থক্য একটু পড়েন, নির্মল জোরে পড়েন, সংজ্ঞাগত পার্থক্য পড়েন, পাইছেন? পড়েন। সংখ্যাগত পার্থক্য স্যার, এই FIR পার্থক্যটাই কইছি সংখ্যাগত। কত এফআইআর? যাই হোক, এফআইআর ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যখন কোনো আমলযোগ্য অপরাধ ঘটে তখন সংবাদদাতা পুলিশ কর্মকর্তার নিকট ঘটনা সম্পর্কে বিস্তারিত যা বলেন তা হলো এজাহার। এজাহার। এজাহারের বিষয়বস্তুতে যখন বিপি ফরম 27 এ লিপিবদ্ধ করা হয় তখন বলে কি? FIR। বলে জি, তারপরে জিডি এন্ট্রি এন্ট্রি। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যখন কোনো আমল অযোগ্য অপরাধ ঘটে সেক্ষেত্রে যখন অভিযোগটি বিপি বরণ নং 65 এ লিপিবদ্ধ করা হয় তখন তাকে জিডি বলে। বলে। হুম। ইউডি হুম। ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে বা অন্য কোনো ব্যক্তি বা প্রাণী বা কোনো যন্ত্র দ্বারা দুর্ঘটনায় নিহত হয় বা এমন অবস্থায় যদি মারা যায় যা যৌক্তিক সন্দেহ সৃষ্টি করে যে অন্য কোনো ব্যক্তি অপরাধ করেছে, তখন এই ধরনের মৃত্যুকে ইউডি বা আনন্যাচারাল ডেথ বলে। এ জায়গায় লিখে রাখেন অপমৃত্যু। আনন্যাচারাল ডেথ মানে কি? অপমৃত্যু। আইনের ধারা আইনের ধারা এফআইআর ফৌজদারি কার্যবিধি 1898 এর 154 154 আর পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের 243। এর রুল 243। তারপরে সিডি জিডি এন্ট্রি ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 155 এবং দ্য পুলিশ অ্যাক্ট 1861 এর 88। 88 ইউডি সরি, এটা 88 না, 44 হবে, লেখেন 44, 44 লেখেন। 44 ইউডি ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 174 এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943 এর রুল 299। 299। আর পার্থক্য তো বিপি ফর্ম 27, বিপি 65, বিপি 48। আর বিষয়াবলী তদন্ত এগুলা পড়ে নিয়েন। যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো একটি ইউডি মামলা কখন এফআইআর এ রূপান্তরিত হয়। অলরেডি আমরা একটু ধারণা পাইছি যে প্রথমে ছিল অপমৃত্যু, পরে সন্দেহ হয়েছে যে না এই ঘটনা ঘটতে পারে। এই যে আপনাদের পড়াতে আসার আগে ঢাকার দক্ষিণখানে একজন, নির্মল আপনার কম সাউন্ড আছে কেন? ঢাকার দক্ষিণখানে একজনের বাড়িতে ওই যে গ্রিল কেটে ঢুকে তার মারে বালিশ দিয়ে হত্যা করছে। তো ওই জায়গায় আবার ছেলে সাক্ষাৎকার দিচ্ছে হাসি হাসি মুখে। এখন ও কি বুঝে আসে নাকি কষ্টে আসছে সেটা পরের কথা, কিন্তু ওই জায়গা তো হাসি হাসি মুখে সাক্ষাৎকার দেওয়া উচিত না। এখন বর্তমান আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি, ছেলে মেয়ে দ্বারা পিতা মাতারে হত্যা করা তেমন অস্বাভাবিক কিছু না, এটা হয়েই আসতেছে। ওই গেমের টাকা, নেশার টাকা এগুলো জোগাড় করতে দেখা গেল যে হিট করে ফেলাইছে। আচ্ছা দেখেন, তাহলে প্রথমে এটা হইতে পারে ইউডি মামলা, পরে যদি মনে হয় যে তারে হত্যা করা হয়েছে সন্দেহ সৃষ্টি হয়েছে তখন কি হবে? এফআইআর। এটা সরাসরি এফআইআরই হবে না, কারণ ওই যে আপনার গ্রিল টিল কাটছে। আর একটা গ্রিল কাটলে তো শব্দ টব্দ হওয়ার কথা, উনি কি অবস্থায় ছিল যে টের পেলো না, একেবারে কি অবস্থা, মানে এক রহস্য, অনেক ব্যাপার ট্যাপার আছে। নির্মল এটা পড়েন, জোরে পড়েন। কখন একটি ইউডি মামলা এফআইআর এ রূপান্তরিত হয়? হ্যাঁ। ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 174 অনুযায়ী যদি কোনো পুলিশ অফিসার সংবাদ পান যে
কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে। এ জায়গা ওই তয়মা দুইবার আছে। আপনারা অনেকে আত্মহত্যা হুম। বানান ভুল লেখেন, অনেকে তর নিচেই ব দেন, এটা কিন্তু ব না, এটা কি বলেন তো? মফালা। তারপরে আত্মহত্যা করেছে বা অন্য কোনো ব্যক্তি বা প্রাণী বা কোনো যন্ত্র দ্বারা দুর্ঘটনায় নিহত হয় দুর্ঘটনায় মারা গেছে এমন অবস্থায় করেন, এমন বা অবস্থায় এমন অবস্থায় যদি মারা যায় যা আন্ডারলাইন যৌক্তিক করেন, যৌক্তিক সন্দেহ সৃষ্টি করে যে। যৌক্তিক সন্দেহ সৃষ্টি করে যে অন্য কোনো ব্যক্তি অপরাধ করেছে, হুম। তখন তিনি সুরতাল তদন্তের জন্য নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানাবেন। এই শুনেন, সুরত হালের ইংরেজি কি? ইনকোয়েস্ট। সুরত হাল সম্পর্কে আছে 174-এর 5। 5 পারেন আর না পারেন, 174 যেন মনে থাকে। সুরত হাল ঘটনা ঘটার সাথে সাথে ওই লাশ কি অবস্থায় ছিল এর বর্ণনা রে বলে কি? সুরত হাল। এই যে যারে গ্রিল কেটে হত্যা করছে, ওনার পালিশ কোথায়, শরীরে কোথায় কোথায় জখম আছে, এটারে বলে সুরতাল। সুরতাল করে পুলিশ, কিন্তু খবর দিতে হবে ম্যাজিস্ট্রেটকে, বুঝছেন? আর ইংরেজিতে বলে ইনকোয়েস্ট। আর যখন কোন মানে ডিসিজড পারসন রে লাশ রে সিভিল সার্জন গিয়ে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করে, যে কি কারণে মারা গেল, কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, কি কি, এটারে বলে কি? পোস্টমর্টেম রিপোর্ট। পোস্টমর্টেম রিপোর্ট আছে 174-এর 3। 174-এর 3 এবং প্রিলির সময় পড়াইছি, এই জিনিস মাথায় রেখেন। যদি বলে যে কখন পোস্টমর্টেম করার দরকার নাই, যদি লাশ দূরত্বের কারণে পচে যাওয়ার আশঙ্কা থাকে বা আবহাওয়ার কারণে ওই ওই জায়গা সংশ্লিষ্ট হসপিটালে নেওয়া সম্ভব হচ্ছে না, আবহাওয়ার কারণে বা দূরত্বের কারণে নেওয়া সম্ভব হচ্ছে না, এবং এই ক্ষেত্রে তার পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে পোস্টমর্টেম করার প্রয়োজনীয়তা নেই। বুঝেছেন? আচ্ছা, কি বলেন নির্মল? বুঝতে পারছি। আচ্ছা, এরপর পুলিশ মৃতদেহটি যেখানে রয়েছে সেখানকার 2 বা ততোধিক আন্ডারলাইন করেন, 2 বা ততোধিক ব্যক্তির উপস্থিতিতে হ্যাঁ লাশের সুরতাল প্রাথমিক অবস্থায় যাচাই করবেন। হ্যাঁ সুরতালের মাধ্যমে মূলত লাশের অবস্থান অবস্থা যেমন গলায়, পিঠে, মুখে বা শরীরে যে কোনো অংশে অন্য কোনো আঘাতের চিহ্ন আছে কিনা হ্যাঁ এই বিষয়গুলো দেখবেন হ্যাঁ এবং একটি রিপোর্ট তৈরি করবেন। হুম এরপরেও যদি মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হয়, হ্যাঁ তাহলে লাশটি নিকটতম সিভিল সার্জন বা সরকার কর্তৃক নিযুক্ত অন্য কোনো যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের নিকট প্রেরণ করবেন। হুম সিভিল সার্জন পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করবেন। হুম এই সকল রিপোর্ট বিবেচনায় নিয়ে এবং পারিপার্শ্বিক অন্য সকল বিষয় বিবেচনায় নিয়ে পুলিশ যদি মনে করেন এটি দুর্ঘটনা বা আত্মহত্যা নয়, বরং নরহত্যা বা খুন জাতীয় কোনো অপরাধ, তখন এফআইআর দায়ের করে এভাবে একটি ইউডি এফআইআর হিসেবে গণ্য হয়। এভাবে একটি ইউডি মামলা, ইউডি মামলা মানে অপমৃত্যুর মামলা, আনন্যাচারাল ডেথ, এই মামলা কি হয়ে যায়? এফআইআর। বুঝছেন? আচ্ছা, আচ্ছা, অপমৃত্যু হয়েছে এমন লাশের ক্ষেত্রে কোন কোন বিষয় দেখলে মূলত পুলিশ ধরে নেবেন এটি নরহত্যাজনিত অপরাধ? শরীরে জখম, আঘাত, জখম, দাগ, গলায় রশির দাগ, মুখে লালা বের হওয়া ইত্যাদি। কেস রেফারেন্স যদি মনে থাকে আদালতের নজির অনুসারে দিবেন। 6 MLR AD 170 প্রকাশিত একটি মামলায় দেখা যায় মৃত মেয়েটির বাবা পুলিশকে সংবাদ দেয় যে তার মেয়ে বিষ পান করে মারা গেছে, কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় যে মেয়েটির গায়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, এবং তখন পুলিশ ঘটনাটি হত্যা হয় মামলা মর্মে এফআইআর দাখিল করে। এই মামলাতে একটি আত্মহত্যার মামলা, যা ইডি মামলা হিসেবে ছিল, পরবর্তীতে এফআইআর এ রূপান্তরিত হলো। সুতরাং বলা যায় অপমৃত্যু বা ইউডি কেস তখনই জিআর মামলা বা এফআইআর এ রূপান্তরিত হয় যখন তদন্তে দেখা যায় মৃত্যুর পেছনে অপরাধমূলক কর্মকাণ্ড, যেমন হত্যা, আঘাত, ষড়যন্ত্র বা অন্য কোনো ফৌজদারি অপরাধের আলামত রয়েছে। বুঝছেন? এখন ভাই, গতবারই আপনাদের একটা প্রশ্ন আসছে, এই যে একটু এই যে আমরা পড়বো এখনই, যে একই বিষয় নিয়ে যদি
একাধিক এফআইআর হয়, ধরেন আমাদের খানলো একাডেমিতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এখন আমি যাই প্রথমে এফআইআর করলাম, পরে আশরাফুল গিয়ে আবার এফআইআর করছে, এখন তাহলে কি দুইটা এফআইআর মামলা দুইটাই চলবে নাকি কোনটা এফআইআর হিসেবে গণ্য হবে? বিষয়টা হলো যে সাধারণ সূত্র হলো প্রথম যেটা দিছে সেটা হবে এফআইআর আর পরের গুলো হবে 161। কি বলেন? 161। তবে দুইটার ঘটনার যদি ভিন্নতা থাকে, ঘটনার ভিন্নতা থাকে, তাহলে যাচাই বাছাই করে দেখবে যে কোনটা প্রকৃত সত্য, তাহলে পরেরটাও এফআইআর হতে পারে। এই জায়গায় একটা কাহিনী আছে, মানে যিনি এফআইআর করছে পরে পুলিশ তদন্ত করে জানছে যে এফআইআর করছে সেই হত্যা করছে। আমাদের এই যে আমাদের খানলো একাডেমি এই পাশে এখন ওই পুকুর নাই, 2010-11 সালের কাহিনী, একটা মেয়ে ওই একজন পুকুর থেকে শ্যাওলা নিচ্ছে, শ্যাওলা এক পুকুর থেকে শ্যাওলা নিয়ে আর এক পুকুরে দিচ্ছে রোজার সময়, সে সকাল থেকে দুপুর পর্যন্ত শ্যাওলা নিছে, হঠাৎ করে তার হাতে যেন কি বাজছে, এবং এরপরে দেখে কি যে একটা মানে 20-21 বছরের মেয়ে বা আরো কম বয়সী, ওই লাশ, ওর ভিতর মুখ টুক একেবারে অবস্থায়, হাত পা বাঁকা অবস্থায় পড়ে আছে, মানে ওর হাত পাও বাঁকা হয়ে আছে, পুরো থমথমে অবস্থা। পুলিশ টুলিশ আসলো, অনেক, আমরা কেউ চিনি না কারণ আমাদের লোকাল কেউ এ জায়গা না, অনেক খোঁজ খবর নিয়ে জানা গেল, একটু পরে এক বাড়ির লোকজন এসে কান্নাকাটি করা শুরু করছে যে আরে এ তো আমার বারবিটি হয়, ঢাকা ইডেন কলেজে পড়ে। পরে জানা গেল মামলায় যে যারা এসে কান্নাকাটি করছে তারাই হত্যাটা করছে। বুঝতে পারছেন? তাহলে এই হলো, দেখা গেল তারা এফআইআর কারী ছিল, পরে তদন্ত দেখা গেছে যে তারাই হত্যা করছে। তাহলে সেক্ষেত্রে আবার এফআইআর পরেরটা যেটা করছে যে নতুন এফআইআর হয়, সেটা এফআইআর হিসেবে কি হবে? গণ্য হবে। এবং এমন অবস্থা হলো, আগে তো জীবনে ওই অবস্থা হয় নাই, এই রোজার মাসে রাস্তায় দিয়ে পুরো রাস্তা ফাঁকা, সন্ধ্যার পরে কেউ হাঁটাচলা করে না ভয়তে, ঠিক আছে, এই অবস্থা। আচ্ছা, তাহলে দেখেন 6-এর ঘ নাম্বার প্রশ্নটা একটু পড়ি। পি এর মৃতদেহ তার শয়ন কক্ষে পাওয়া যায়। পি এর কয়েকজন আত্মীয় এফআইআর দায়ের করে উল্লেখ করে যে পি কে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতিকারী জানালার বাইরে থেকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করছে। তার আত্মীয়রা বলছে কি লোহার রড দিয়ে হত্যা করছে। পুলিশ তদন্তকালে উদ্ঘাটন করে যে পি এর আত্মীয়রাই তাকে হত্যা করেছে। পুলিশ পৃথক এফআইআর দায়ের করে। এমত অবস্থায় দ্বিতীয় এফআইআরটি নতুন এফআইআর নাকি কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর অধীনে 161 ধারা জবানবন্দি হিসেবে বিবেচিত হবে, সে মর্মে প্রাসঙ্গিক আইন উল্লেখে উত্তর দিন। বুঝছেন? এখন ঘটনা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। প্রথম এফআইআর করছে আত্মীয়রা, আর পরের ঘটনায় জানা গেছে যে আত্মীয়রাই তারে হত্যা করছে। দুটো কিন্তু এক জিনিস না। কিন্তু ওই আত্মীয়দের মধ্যেই একজন যদি প্রথম এফআইআর করতো, পরে আর এক আত্মীয় গিয়ে করছে, ঘটনা একই, যে অন্যদেরই সন্দেহ করতেছে, দুইটার ক্ষেত্রে তাহলে এফআইআর হিসেবে গণ্য হতো কোনটা? প্রথমটা। আর পরেরটাও তো 161। আর যখন প্রথমটার সাথে দ্বিতীয়টার ঘটনার কোনো কি নাই, মিল নাই, তখন এফআইআর পরেরটা গণ্য হলেও হতে পারে। বুঝেন নাই বোধহয়? আচ্ছা, আইনগত পর্যালোচনা পড়লে বুঝবেন। এই এটা আর একজনকে দেই, দেন ওনার মাইক্রোফোন দেন, ওনার ঘুম আসছে, দেন। নাকি আন্ডারলাইন করেন, সর্বপ্রথম যে তথ্য লিপিবদ্ধ করা হয় তাই কি এফআইআর? আচ্ছা, শোনা যায় না বলে দেখেন তো এটা জ্বলে কিনা, আমার মাইক্রোফোনে লাইট আছে, চাপ দিছেন? আচ্ছা, দেখি করেন। এখন শোনা, লাইট জ্বলে নাকি চার্জ শেষ? দেখি। জ্বলে তো, নেন। হ্যালো, শুনতে পাচ্ছেন তো নাকি? দেখি লাইট বন্ধ হয়ে গেলে আমারে বলেন। শুরু থেকে হ্যাঁ, বলেন। আইনানুগ পর্যালোচনা। ফৌজদারি কার্যবিধির 154 ধারা ও
পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি এর বিধি 243 একত্রে পাঠ করলে দেখা যায় যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সর্বপ্রথম যে গোল দেন তথ্য থানায় সর্বপ্রথম লিপিবদ্ধ উত্তরে করা বলুন। হয় হ্যাঁ তাই এফআইআর। জি এছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে দেখা যায় আদালত কোনো মামলায় একাধিক তথ্যের ক্ষেত্রে এই তথ্য কিন্তু যেই জিডির তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে সেই প্রথম তথ্যকে এফআইআর হিসেবে গণনা করেছে। জি তদন্ত শুরু করার পর যে এফআইআর দায়ের করা হয়েছে তা এফআইআর নয় বরং 161 ধারার অধীন বিবৃতি। অর্থাৎ যখন তদন্ত শুরু হয়ে গেছে, আচ্ছা ধন্যবাদ। দেখেন ওই আমাদের বোধহয় চার্জ শেষ, ওটা দেন আমি পড়তেছি, আমি পড়ি, দেখেন ওটা চার্জে দিই। তদন্ত শুরু করার পর যে এফআইআর দায়ের করা হয়েছে তা এফআইআর নয় বরং 161 ধারার বিবৃতি। মোহাম্মদ আলমগীর হোসেন বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে স্বাক্ষরবিহীন জিডি আগে হওয়ায় তা হত্যার ঘটনার প্রকৃত এফআইআর হিসেবে মর্যাদা পেয়েছে এবং পরবর্তীতে সংবাদদাতার ভিত্তিতে পুলিশের প্রাপ্ত তথ্যকে 161 ধারার অধীন বিবৃতি হিসেবে বিবেচনা করা হয়েছে। এখন বলতে পারেন স্যার স্বাক্ষরবিহীন জিডি আবার কি? ধরেন আপনি থানায় একটা মানে কে কারে হত্যা করছে জানেন না, বাট জানাইছেন যে ওই জায়গায় একটা মারামারি ঘটছে এবং হানাহানি হয়ে গেছে, এটা আপনি প্রথম জানাইলেন থানায়। অতঃপর থানার ভারপ্রাপ্ত ওইটা জিডি হিসেবে এন্ট্রি করে ঘটনাস্থলে গেছে, যাওয়ার পরে দেখলো যে এই জায়গা তো হত্যা হয়ে গেছে এবং ওই জায়গার যে জবানবন্দি নিচে বা যা যা জানলো, এক্ষেত্রে ওই যে প্রথম যে তথ্যটা পেল এটারে রেকর্ড করতেছে কি হিসেবে, পরবর্তীতে এফআইআর হিসেবে রেকর্ড করতেছে। আর পরে যা যা জানলো এগুলা কি 161, বুঝছেন? তারপর যদি দেখেন উচ্চ আদালত সবসময়, আন্ডারলাইন করেন, উচ্চ আদালত সবসময় প্রথম তথ্যকে এজাহার হিসেবে গণ্য করেন নাই, বাট সবসময় যে প্রথম তথ্য এফআইআর হবে বিষয়টা কিন্তু তা না। আরেকটা কথা মনে রাখেন, এই যে যে কথা যে আগে কোনটা এফআইআর হবে কোনটা হবে না, এগুলা কি ফৌজদারি কার্যবিধির ধারায় আছে? তাহলে এগুলা কি দ্বারা নির্ধারিত হয়? উচ্চ আদালতের নজির, উচ্চ আদালতের নজির। দেখেন একটা মামলায় দেখা যায় প্রথম সংবাদ অস্পষ্ট ছিল, দ্বিতীয় সংবাদ সত্য ছিল না, তৃতীয় সংবাদে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়। তাই এখানে তৃতীয়বার প্রাপ্ত সংবাদকে এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে। বাট যদি তিনটা সংবাদই স্পষ্ট থাকে, প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে এফআইআর হবে কোনটা? প্রথমটা। পরের দুইটা কি 161 ধারার, যেমন, বুঝছেন? তারপরে দেখেন শফিউল আজম দফাদার বনাম ও অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় বলা আছে কোন ঘটনা সম্পর্কে থানায় যে তথ্য প্রথমে দেওয়া হয়েছে সেটা অস্পষ্ট হলে এবং উক্ত তথ্য যদি ঘটনায় প্রকৃত অপরাধ প্রকাশ না পায় সেক্ষেত্রে দ্বিতীয় এফআইআর দায়ের করা যাবে। এখানে দ্বিতীয় এফআইআর কেই প্রকৃত এফআইআর হিসেবে বিবেচনা করা যাবে। আপনার এই জায়গা কোনো মামলা মনে রাখার দরকার নাই, জাস্ট রেফারেন্স গুলো আপনি আপনার মতো কত দিয়েন, বলবেন যে উচ্চ আদালতের নজিরে আছে। পরিশেষে বলা যায় আলোচ্য ঘটনায় দ্বিতীয় এফআইআরকেই নতুন এফআইআর হিসেবে বিবেচনা করলে আইনত তা কি হবে? বৈধ হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। আপনি সমস্যামূলক প্রশ্নে আপনার ভাষাগুলো হবে এরকম যে উচিত হবে উচিত হবে না, কিন্তু সরাসরি বলবেন না যে দেওয়া যাবে না। আপনার ভাষা কেমন হবে? যে এই মৃত্যুকালীন ঘোষণার উপর তার শাস্তি দেওয়া উচিত হবে না বা শাস্তি দেওয়া উচিত হবে, ঠিক আছে, বা যেতে পারে, কিন্তু সরাসরি সিদ্ধান্তে উপনীত হবেন না, বুঝেছেন? সিদ্ধান্ত। সুতরাং আলোচ্য ঘটনায় দ্বিতীয় এফআইআরকেই নতুন এফআইআর হিসেবে বিবেচনা করলে আইনত বৈধ হবে এবং ন্যায় বিচার কি হবে ভাই? নিশ্চিত হবে। বুঝছেন? এখন আপনাদের মূল প্রশ্নের অংশ না, বাট আমার জানতে হবে। দেখেন টেলিফোন কল কি এফআইআর হিসেবে গণ্য হতে পারে? টেলিফোনে জানাইছেন, এখন ওইটা কি এফআইআর হিসেবে গণ্য হতে পারে কিনা? দেখেন কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে টেলিফোনে প্রাপ্ত সংবাদ প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর হিসেবে গণ্য হতে পারে, তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। কি কি? আমলযোগ্য অপরাধের তথ্য। টেলিফোনে দেওয়া তথ্যটি অবশ্যই একটি আমলযোগ্য অপরাধ অর্থাৎ গুরুতর অপরাধের সাথে সম্পর্কিত হতে হবে, যেটির জন্য পুলিশ পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারে। টেলিফোনে যে কথাটা বললো কেউ, আদালতে অবগত করলো, এটা কি তথ্য রিলেটেড হইতে হবে? আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য সুনির্দিষ্ট তথ্য। দেখেন কোন
ফোন কলটি ক্রিপ্টিক বা অস্পষ্ট হওয়া যাবে না। ওই যে এআই দিয়ে কথা বলাই না বর্তমানে, দেখা গেলো ফোন দিয়ে এআই দিয়ে করছে অমুক জায়গায় এই ঘটনা ঘটছে, এটা হবে না। ঘটনার তারিখ, সময়, স্থান এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য বিবরণ থাকতে হবে। টেলিফোনে যিনি জানাইলেন তিনি ঘটনার তারিখ বলবেন, সময় বলবেন, স্থান বলবেন এবং ওনার নাম ঠিকানাও বলবেন। যদি উনি নাম ঠিকানা বলে তাহলে পরবর্তীতে ওটা এফআইআর হিসেবে রেকর্ড হলে উনি ওই জায়গাতে স্বাক্ষর করে আসবে। আর যদি নাম ঠিকানা না বলে যায় তাহলে যে তদন্তকারী কর্মকর্তা গেছে সে ওটারে এফআইআর হিসেবে রেকর্ড করবে। দেখেন, রেকর্ডিং এবং স্বাক্ষর। ফৌজদারি কার্যবিধি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, সিআরপিসি, এই ইংরেজি লেখার দরকার নাই, বাংলা লিখলে বাংলা, ইংরেজি লিখলে ইংরেজি, দুই জিনিস একসাথে লিখে সময় নষ্ট করার দরকার নাই। তবে শুধু সিআরপিসি কেও লিখবেন না। 154 ধারার বিধান অনুযায়ী মৌখিকভাবে প্রাপ্ত অভিযোগ থানায় লিখতে হয় এবং তথ্যদাতাকে পড়ে শোনাতে হয়। যদি টেলিফোনে তথ্য দেওয়া হয় তবে পুলিশ অফিসারকে অবশ্যই তথ্যটি লিপিবদ্ধ করতে হবে এবং তথ্যদাতাকে পরে থানায় এসে তাতে স্বাক্ষর করতে অনুরোধ করতে হবে। দেখছেন, লিপিবদ্ধ করলো কিন্তু যিনি তথ্যদাতা তারা কি বলতে হবে, আপনি থানায় এসে সিগনেচার করে যান। তথ্যদাতার পরিচয়, যদি তথ্যদাতা পরিচয় দিতে অস্বীকার করেন বা পরে স্বাক্ষর করতে না আসেন তবে পুলিশ অফিসার নিজেই সেই তথ্যের ভিত্তিতে এফআইআর দায়ের করতে পারেন। বুঝছেন? আমি একটা ফোনে জানাইলাম যে খান ল একাডেমিতে এই অপরাধ হচ্ছে, কিন্তু আমি নাম ঠিকানা জানাই নাই, তাহলে পুলিশ আমারে এখানে এসে যদি আসলে দেখে ঘটনা ঘটছে তাহলে এফআইআর কারি হবে পুলিশ সহ। আর আমি যদি বলতাম যে আমি খান ল একাডেমির অমুক বলতেছি এই জায়গায় ঘটনা ঘটছে, পুলিশ আসেই দেখলো যে আসলে ঘটনা ঘটছে, তাইলে আমার তথ্যই এফআইআর হচ্ছে, ওই জায়গাতে আমার কি করতে হবে, স্বাক্ষর করতে হবে। বুঝছেন ভাই? তাহলে টেলিফোন কল কি এফআইআর হতে পারে? পারে। এটা ভালোভাবে একটু দেখে নিন যে জিআর সিআর মামলার পার্থক্য আসতে পারে, তারপরে জিআর নন জিআর এর পার্থক্য, নালিশি মামলা বা এফআইআর এর মধ্যে পার্থক্য, পারবেন না ইনশাল্লাহ? আর টেলিফোন কল কি এফআইআর হতে পারে কিনা, বা অপমৃত্যুর মামলা কখন হয়। আর একটা কথা, আমি তো আমাদের এখানে নাই, লিখিত তো পড়ি না, কবর থেকে লাশ উত্তোলন কে করে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। 176 কত? 2। আমাদের একটু সংক্ষিপ্ত বিরতি, এক কাপ চা খেয়ে আবার শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যান এদিক সেদিক গেলে যান। দেখেন, বিরতির পরে আমরা পড়া শুরু করতেছি। তো প্রথমে দেখেন 7 ক, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এই প্রশ্নটা এসেছিল 2020 সালের পরীক্ষায় এবং অধিকাংশ লিখছে 154 দ্বারা। আমলযোগ্য অপরাধের প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। 154 ধারা তো যখন আমলযোগ্য অপরাধ হয়ে গেছে, সংগঠিত হয়ে গেছে, তখন মানে সংবাদদাতা এসে এফআইআর দায়ের করছে। আর আমলযোগ্য অপরাধ প্রতিরোধে প্রিভেন্টিভ অ্যাকশন অফ দ্য পুলিশ, এটা আছে 149 থেকে 153, 149 থেকে 153। সো একবার একটু চোখ বুলাই যাবেন যে 149 ধারা আছে যে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য যথাসাধ্য চেষ্টা করবে। 150 আছে হলো আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে যদি জানে তাহলে যেই জানুক না কেন পুলিশ সে জানাতে হবে। মানে ধরেন কনস্টেবল জানছে, তাহলে ইনি যেটা প্রতিরোধ করতে পারে তারে ফোন দিয়ে তিনি বা যেভাবে হোক তারে অবগত করবে। 151 ধারাতে এর আগে আমরা পড়ছি যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার, অর্থাৎ যদি পরিস্থিতি এরকম হয় যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য কাউরে গ্রেফতার করা দরকার, নাইলে ঘটনা ঘটে যেতে পারে, তাহলে গ্রেফতার করবে 151 ধারা। সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ, সরকারি আমাদের রাস্তাঘাট, মেট্রো রেল টেল যা আছে এগুলার ক্ষতি যদি কেউ করে পুলিশ যথাসাধ্য কি করবে, প্রতিরোধ করবে। 152 আর 153 তো হলো যে ওজন পরিমাপের সরঞ্জাম পরীক্ষা, এগুলা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি যদি দেখে যে ওনার এখতিয়ারের মধ্যে কারো কোনো ওই পাটখারা নিক্তি এগুলাতে ভেজাল আছে, তাহলে ইনি এগুলো আটক করে ম্যাজিস্ট্রেটকে খবর দিবে। এটা হলো কত, 153। সো একবার একটু দেখে নিবেন যাতে নিজের মতো করে ধারাগুলো লেখা যায়। যেটা
বেশ গুরুত্বপূর্ণ 7 খ দেখেন, ফৌজদারি মামলার তদন্তের ব্যাপারে পুলিশকে অসীম ক্ষমতা প্রদান করা হয়েছে। পুলিশ আর গ্রান্টেড আনলিমিটেড অথরিটি ইন দ্য ইনভেস্টিগেশন অফ ক্রিমিনাল কেসেস। ফৌজদারি মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের অসীম ক্ষমতা প্রদান করা হয়েছে। আপনি কি একমত কিনা? আপনি কি একমত কিনা? আর এটা আলোচনা অ্যাকচুয়ালি কত থেকে কততে আলোচনা করতে হবে? এটা হলো আপনার 154তে শুরু করবেন। যে এফআইআর দায়ের করছে, এফআইআর এর ক্ষেত্রে বিনা অনুমতিতে, ম্যাজিস্ট্রেটের বিনা অনুমতিতে তদন্ত করবে 156, আর জিডি দায়ের করছে 155, এবং প্রথম বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত শুরু করবে 155তে। ঠিক আছে, 3 মনে না থাকলে সমস্যা নাই, ধারাটা মনে থাকলে হলো। এখন আমলযোগ্য হোক আর আমল অযোগ্য হোক, এফআইআর হোক আর জিডি হোক, যখন পুলিশ তদন্তের ক্ষমতা পেয়ে গেল, তখন দুইজনের উভয় মামলার ক্ষেত্রে ক্ষমতা এক। সেক্ষেত্রে কি কি করতে পারবে এটা বলা আছে 160 থেকে 173। 160 থেকে 173। সো আপনাদের এগুলা হুবহুতে লিখতে হবে এমন কোনো কথা নাই। আপনি জাস্ট আপনার নিজের ভাষায় ধারাগুলো মনের মধ্যে সাজাবেন, সেইভাবে ওখানে গিয়ে লিখে দিয়ে আসবেন। দেখেন, আপনি যে মুখস্থ করে তারও কিন্তু ওই জায়গায় যাইয়া যা যা মুখস্থ করে গেছে তা লেখার কিন্তু কোনো কায়দা নাই। ওই জায়গায় যাই কিন্তু আপনার প্রশ্ন শর্ট করতে হবে, আর যে জায়গায় যা চাইছে সে জায়গায় সেইটুক লিখতে হবে। আপনি যা মুখস্থ করলেন ওই জায়গায় যাইতে হুবহু তাই লিখবেন, এর কোনো গ্যারান্টি নাই। তো এই জন্য আমাদের বুঝে পড়া বেশি জরুরি। আর আপনি তো এই জায়গায় প্রশ্নপত্রে আপনি তো সব মুখস্থ লিখতে পারবেন না, কারণ কিছু কথা তো আপনার নিজের মন থেকে ওই জায়গা লিখতে হবে, বুঝছেন? তো এটা পড়ে নিবেন। আমরা সরাসরি চলে আসি সাক্ষী তলব 160। ভাই এটা এই জায়গা এই স্ক্রিন তো আছে, কে বলেন স্ক্রিন নাই? এই স্ক্রিন আছে না? একজন লিখছে স্ক্রিন নাই স্যার। আপনি কোন জায়গায় ঢুকে আছেন তাই দেন। আচ্ছা দেন, সাক্ষী তলব। তার আগে বলে রাখি, যিনি তদন্তকারী কর্মকর্তা তারা বলে ইনভেস্টিগেটিং অফিসার। কি ইনভেস্টিগেটিং অফিসার, সংক্ষেপে বলে আইও। তাহলে 160-এ আছে তদন্তকারী কর্মকর্তা ঘটনা সম্পর্কে যারা জানে তাদের লিখিত আকারে তলব করবে, যে আপনি যা যা জানেন এগুলো এই জায়গায় এসে বলে যান। যারে লিখিত আকারে তলব করলো সে হাজির হতে বাধ্য, কিন্তু তারে জোরপূর্বক টেনে হেসড়ে আনা যাবে না। যদি সে না আসে তাহলে তার বিরুদ্ধে আলাদা অ্যাকশন হবে, মামলা হবে। কিন্তু তদন্তকারী কর্মকর্তা কিন্তু তার মায়ের ভয় দেখাইয়া, অত্যাচারের ভয় দেখাইয়া আনতে পারবে না। তাহলে 160 তো আপনার এই কথাগুলোই, যে ঘটনা সম্পর্কে যারা জানে তাদেরকে লিখিত আকারে তলব করবে কত? 160। এবার দেখেন, সাক্ষীর জবানবন্দি গ্রহণ। আপনারা এখনো অনেকের কনসেপ্ট ক্লিয়ার না যে 161-এ আসলে কার বক্তব্য নেয়, সাক্ষী, আসামি না কার। দেখেন, 161-এ বলতে যারে 160-এ তলব করলো সে যদি আসে তাহলে তার জবানবন্দি রেকর্ড করবে তদন্তকারী কর্মকর্তা 161 ধারা। তারে মৌখিকভাবে প্রশ্ন করবে, সে মৌখিকভাবে উত্তর দিবে, তদন্তকারী কর্মকর্তা সেটা লিখে নেবে। বাট যা লিখলো এটা আবার শুধু সিগনেচার করবে কে? ওই তদন্তকারী কর্মকর্তা যিনি সাক্ষ্য প্রদান করলেন, তিনি কিন্তু স্বাক্ষর করবে না। এবং এই যে 161-তে একটা কথা আছে, সকল প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য, কিন্তু যে প্রশ্নের উত্তর দিলে সে নিজেই আসামি হয়ে যেতে পারে বা নিজেই দণ্ডে বা বাজেয়াপ্তির দিকে এগিয়ে যেতে পারে, সেই প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য না। তার মানে এটাই তো বোঝা যায় যে 161 দ্বারা কি আসামি জবানবন্দি দিতে পারে না, বুঝছেন? এবার 161 দ্বারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে, কখন যাবে না, বা 161 দ্বারা বিবৃতি কে সিগনেচার করবে, এই বিষয়গুলো আলোচনা করছে 162 দ্বারায়। কত দ্বারা? সর্বপ্রথম 161 দ্বারা বিবৃতিতে কে সিগনেচার করবে? আয়োগ। যে দিল তিনি সিগনেচার করবেন না। কত দ্বারা? 162। 162 দ্বারা আরো বলছে যে 161-এর যে বিবৃতি, এটা তদন্ত, এটা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না, বিচারেও ব্যবহার করা যাবে না। এখন অনুসন্ধান হয় হলো চার্জ গঠনের আগে,
বিচার হয় চার্জ গঠনের পরে। এখন 162 ধারায় বলছে 161 এর বিবৃতি অনুসন্ধানেও ব্যবহার করা যাবে না, বিচারেও ব্যবহার করা যাবে না। তাহলে মাথায় চলে আসা স্বাভাবিক, তাহলে এই ঘোড়ার ডিম রেকর্ড করে লাভ কি? অনুসন্ধানে ব্যবহার করা যাচ্ছে না, আবার কি বিচারেও ব্যবহার করা যাচ্ছে না, লাভ আছে। দুইটা ক্ষেত্রে অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যাবে। এক হলো ডাইং ডিক্লারেশন, সাক্ষ্য আইনের 32-1, আর একটা হলো আলামত উদ্ধারলে, সাক্ষ্য আইনের 27 ধারা। অর্থাৎ তার 161 অনুসারে যদি সেটা কেউ মারা যায়, মৃত্যুকালীন ঘোষণা হয়, তাহলে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তার 161 অনুসারে যদি কোনো আলামত উদ্ধার হয়, ওই অংশটুকু সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আর অন্যান্য ক্ষেত্রে 161 ব্যবহার করতে হবে করবোরেটিভ এভিডেন্স, মানে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে। এছাড়া 162 ধারায় আর একটা কথা বলছে, সেটা হলো যে এই 161 ধারা বিবৃতি জেরার সময় আসামি পক্ষের আইনজীবী ব্যবহার করতে পারবে। ওই জেরার সময় যে সাক্ষী 161 দিছে, 161 তো তদন্ত পর্যায়ে, একটা পর্যায়ে তো সে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে আসবে। এখন আপনি উদাহরণ দিয়েই বলে দিবেন, দেখা গেল যে 161 এ বলছিল লাল জামা নীল জামা, মনে আছে? 161 এ বলছে যে হত্যা করছে, তার পরিহিত ছিল লাল টি শার্ট, কিন্তু জেরার সময় শেষে বলে ফেলছে তার পরিহিত ছিল নীল টি শার্ট। তার মানে 161 এ যেটা বলছে জেরার সময় এসে বললো কি অন্য আরেকটা। তাহলে আসামি পক্ষের আইনজীবী দৃষ্টি আকর্ষণ করবে যে এই যে দেখেন, তাহলে আপনার বক্তব্য পরস্পর বিরোধী। আপনি 161 এ বললেন এক কথা, আর সাক্ষ্য দিতে এসে বললেন আর এক কথা, তাহলে আপনি বিশ্বাসের কথা। বুঝছেন? আর জেরাই যে এটা সৃষ্টি হয়ে গেছে, এটারে যদি বাদী পক্ষের আইনজীবী ব্যাখ্যা করতে চাই, তাহলে উনি আদালতের কাছে আবেদন করবে যে অনার আমি পুনঃজবানবন্দি নিতে চাই। তখন উনি ব্যাখ্যা করতে পারে তার কাছ থেকে জবানবন্দি নিয়ে, যে বললো যে নিচে ছিল লাল টি শার্ট আর উপরে ছিল নীল শার্ট। এই ব্যাখ্যা সে ইচ্ছা করলে টেকনিক্যালি নিতে পারে। আচ্ছা, এটা হলো আপনাদের বুঝার স্বার্থে বলতেছি, প্রতিটা মামলা প্রেক্ষাপট তো আলাদা। তো তাহলে আপনি যদি বুঝেন, এই যে যা বুঝাইলাম যে 161 এর বিবৃতি কখন ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না, অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যাবে না, তবে সাক্ষ্য আইনের 27 এবং 32 ধারায় অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা। এছাড়া 161 ধারার বিবৃতি জেরার সময় আসামি পক্ষের আইনজীবী ব্যবহার করতে পারে পূর্ববর্তী বক্তব্যের কি প্রমাণে? পরস্পর বিরোধিতা প্রমাণ। 163 ধারায় সাক্ষীরে কোনো ভয়ভীতি হুমকি দিবে না। 164 তো ম্যাজিস্ট্রেটের ফাংশন, পুলিশের ফাংশন কিন্তু না। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল তল্লাশি করে 165 আর 166। 165 আর 166। শোনেন, আপনারা অনেক ক্ষেত্রে বলেন স্যার যদি ধারা মনে না থাকে, ভাই মনে না থাকলে তো কিছু করার নাই, কিন্তু আমার তো প্রায়োরিটি সবচেয়ে ভালো মার্ক পাবেন ধারা উল্লেখ করলে। এখন যদি একেবারেই মনে না থাকে তাহলে তো আর কিছু করার নাই, সামথিং ইজ বেটার দেন নাথিং। একেবারে না লেখার চেয়ে কিছু তো লিখে আসা ভালো, বুঝতে পারছেন? আর আপনার মনে ইনশাল্লাহ থাকবে। আমরা এই জায়গায় মনে থাক বা না থাক, আমরা যখন পরীক্ষা দিতে যাব চেষ্টা করবেন যে আল্লাহ যাতে আপনার ওই মুহূর্তে আপনার উপর রহমত বর্ষণ করে। পারবেন ইনশাল্লাহ, ও ডাক ডাকেন না, পারবেন ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি আমরা পারবো। আচ্ছা, আর পরীক্ষা যেমনই হোক, পরীক্ষা দিয়ে আইসা কোনো কনক্লুশনে চলে আইসেন না, মানে আমি তো পাস করবোই বা আমারে দিয়ে পাস হবে না, এই দুই কথার কোনো কথাই বলার দরকার নাই। ওই সময়টা আল্লাহরে ডাকেন, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তল্লাশি পরোয়ানা তো তাহলে বুঝলাম 165 আর 166 মধ্যে পার্থক্য কি নির্মল? 165 হচ্ছে যে নিজ এলাকায় তল্লাশি করে, নিজ এলাকা, 63 হচ্ছে তো নিজ অন্য এলাকা। আচ্ছা, পুলিশ রিমান্ড গতকালই আলোচনা করছি, পুলিশ রিমান্ড আছে কততে? 167। এটা আর বিস্তারিত গেলাম না। আর অন্যান্য কার্যাবলী, এই যে 168 ধারায় তদন্তকালে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তদন্তের ফলাফল জানাচ্ছে কত? 168। থানা থেকে কাউরে জামিন দিচ্ছে 169। আর যদি প্রতুল সাক্ষ্য থাকে, মানে পর্যাপ্ত সাক্ষ্য থাকে, অভিযোগ করে জানান দিচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে 170। কোন সাক্ষীরে যেতে বা যাওয়ার জন্য বাধ্য করা যাবে না। আর 72 ধারায় দিবে কি পুলিশ ডায়েরি, 72 ধারায় দিবে পুলিশ ডায়েরি।
আর সবশেষে হলো তদন্ত প্রতিবেদন 173। তদন্ত করে যে তদন্ত প্রতিবেদন দেয়, এই তদন্ত প্রতিবেদন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো চার্জশিট আর একটা ফাইনাল রিপোর্ট। যদি তদন্ত করে দেখে যে ঘটনা আসলেই ঘটছে, আসামিদের সম্পৃক্ততা আছে, তাহলে যে পুলিশ প্রতিবেদন দিবে এটারে বলে কি? চার্জশিট। আর যদি দেখে যে নাই, তাহলে দিবে ফাইনাল। আপনারা কোর্টে অনেকে এফআরটি করেন, তারপরে সিএস দেশে সিএস করেন। এফআরটি মানে হলো ফাইনাল রিপোর্ট ট্রু। এখন আমাদের পিআরবি তে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে আছে, সিআরপিসি তে নাই। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে ফাইনাল রিপোর্টে ভাগ করছে 5 ভাগে। এফআরটি ফাইনাল রিপোর্ট ট্রু, এটার অর্থ হলো অমুক ব্যক্তি মারা গেছে, হত্যা হয়েছে, কিন্তু যাদের আসামি করা হয়েছে তারা এটা ঘটায়নি। এটা হলো ফাইনাল রিপোর্ট ট্রু। বুঝছেন? মানে ঘটনা ঘটছে কিন্তু যাদেরকে আসামি করছে তারা ঘটায় নাই, এটা হলো ফাইনাল রিপোর্ট ট্রু, এফআরটি। বুঝছেন? ফাইনাল রিপোর্ট ফলস আছে, এফআরএফ। ফাইনাল রিপোর্ট মিথ্যা, মানে হলো ওরম ঘটনাও ঘটে নাই আর ওরাও ঘটায় নাই। না ঘটলে তো ঘটানোর প্রশ্নই ওঠে না। তাহলে একটা হলো এফআরটি আর একটা হলো এফআরএফ। আচ্ছা, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল, মিস্টেক অফ ল। মামলা তদন্ত করে দেখলো যে মামলা করার কথা এক ধারায় করছে আর এক ধারায়, এটা হলো ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল। ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট, মিস্টেক অফ ফ্যাক্ট। ঘটনা লেখছে যে ওনার মেয়েকে ওই প্রেম ভালোবাসার ফাঁদে ফেলে আর একজন কিডন্যাপ করছে, কিন্তু পরে জানা গেল যে না, মেয়ে হলো প্রাপ্তবয়স্কা, তার সম্মতি ছিল, দুইজনে যায় একসাথে সংসার পাচ্ছে। তাহলে এটা হলো মিস্টেক অফ ফ্যাক্ট। ঘটনা লেখছে এক, বাট ঘটছে আর এক। তাহলে কয় প্রকার পেলাম? 4 প্রকার। সর্বশেষ একটা হলো ফাইনাল রিপোর্ট নন কগনিজেবল। কি বলেন? নন কগনিজেবল। মামলা করছেন 326-এর, কিন্তু ওই জায়গা উপাদান আছে 323-এর, এটার বলে ফাইনাল রিপোর্ট নন। এই হলো আপনার 5 প্রকার ফাইনাল রিপোর্ট। আচ্ছা, তো এই যে আমরা তদন্ত যে করলাম 154, 160 থেকে 173, কে বলতে পারবেন এই জায়গা? কে কে বলবেন? 3-4 বললেন, না কে পারবেন না? যে পারবেন না তারা জিজ্ঞেস করি। সলিমুল, আরে ইয়া পারবেন, আবির পারবেন, সালাউদ্দিন বুলবুল, বুলবুল দেন, বুলবুল বলুক, দেন মাইক্রোফোন দেন। বুলবুল জোরে বলেন। 160 ধারা মতে স্যার, দেখবেন না, না দেখে স্যার, বলেন। সাক্ষীকে তলব স্যার। হুম। আর 161 হলো মানে সাক্ষী ঘটনা সম্পর্কে যা অবগত সেটা বর্ণনা করবে পুলিশের কাছে। কিন্তু আহ, যদি কোনো ই পুলিশ যদি আহ, কোনো প্রশ্ন মানে যাতে সে মানে আ- সমস্যা হইতে পারে এরকম প্রশ্ন জিজ্ঞেস করলে সে প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। আর 162 হলো ওই স্বাক্ষর ব্যবহার। ওনার শুনেন, ভুল হলে শনাক্ত করেন। আর 163 হচ্ছে কোনো সাক্ষীকে কোনো ভয়ভীতি প্রলোভন দিয়ে কোনো কিছু করা যাবে না, সাক্ষী নেওয়া যাবে না স্যার। আর 164-তে 65 হলো তল্লাশি স্যার। স্থানীয় এলাকায় হলো 165 তল্লাশি, আর 166 হলো অন্য এলাকায়, আর 167 স্যার রিমান্ড স্যার। রিমান্ড কারে বলে বলেন? রিমান্ড তো স্যার তখন পুলিশ আহ দেখতেছে যে স্যার মানে পুলিশের কাস্টডিতে যখন থাকে তখন পর্যাপ্ত পরিমাণ তারই তথ্য সংগ্রহ করতে পারে না স্যার, তখন সে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে যে আমার আরো তথ্য দরকার, তখন রিমান্ডের আবেদন করে স্যার ম্যাজিস্ট্রেটের কাছে স্যার পুলিশ, এবং যেটা মঞ্জুর করে ওটাই রিমান্ড বলে স্যার। হয়েছে? বাকিগুলো সলিমুল্লাহ বলে, 68-তে বলেন সলিমুল্লাহ। দেখা লাগবে কে? দেখা লাগবে না তো। তাহলে বলেন।
স্যার এই 161টা যে পুলিশের আপনারা তদন্ত বেকার রিপোর্ট, মানুষ, এত আস্তে কথা বললে স্যার হবে? তদন্ত রিপোর্ট তৈরি করার পরে ওইটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আপনার ওইটা দাখিল করবে হচ্ছে 168 ধারায়। 169 ধারা হচ্ছে যদি এই তদন্ত রিপোর্ট দাখিল করার পরে যদি থানার ভারপ্রাপ্ত মানে কর্মকর্তা যদি দেখতে পায় এর বিরুদ্ধে কোনো নাই, অভিযোগ নাই, তাহলে তারা ওইখানে তারা মুসলেখা রেখে তারে ছাড়িয়ে দিতে পারবে। 69 বলছে যদি এর বিরুদ্ধে যদি স্যার কোনো তথ্য যদি পাওয়া যায় বা এর বিরুদ্ধে যদি কোনো সম্পৃক্ততা থাকে তাহলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। 71 ধারায় বলছে যে উম, মানে এই পুলিশের ইসের সাথে যাইতে বাধ্য করা যাবে না। আর 72 ধারায় বলছে হচ্ছে আপনার স্যার পুলিশ তার প্রতিবেদন দাখিল দেবে, পুলিশ ডায়েরি, সরি। যারা বিস্তারিত জানতেছেন এই যে আমি ছবি দিয়ে দিছি আমাদের গ্রুপে, ওখান থেকে দেখে নিয়েন ফাইনাল রিপোর্টের প্রকারভেদ, বুঝছেন? স্যার আচ্ছা দেন, মাইক্রোফোন দেন, খালি আপনারা দেখে দেখে বলেন। ওই ওমর ফারুক রে দেন, ওমর ফারুক সাহেব 173 দ্বারা কি আছে বলেন, জোরে বলেন। 173 স্যার, হ্যাঁ, তদন্ত প্রতিবেদন স্যার 173 দ্বারা আছে পুলিশ কর্মকর্তা তদন্ত করে যে প্রতিবেদন মানে যে ইয়ে পাবে, মামলা সম্পর্কে তথ্য পাবে, তিনি যে একটা প্রতিবেদন দেবেন। এটা একটা দুই দুই ধরনের প্রতিবেদন দিতে পারেন স্যার। একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট, আর একটা হচ্ছে চার্জশিট। যদি তদন্ত করে দেখে যে আসামির ওই অপরাধের সাথে তার সম্পৃক্ত আছে, তাহলে তার বিরুদ্ধে চার্জশিট দেবেন। আর যদি দেখে যে না, যে এই অপরাধের সাথে আসামি কোনো সম্পৃক্ত নেই, সে নির্দোষ বলে মনে হয়, তাহলে তাকে অব্যাহতি দেবেন স্যার। চার্জশিটের কালার কি? চার্জশিট তো কালা, চার্জশিট তো লিখিত মানে অভিযোগ, তার উপরে আনিত পুলিশ রিপোর্ট অভিযোগ। দেখছেন জীবনে? না স্যার। দেখেন নাই? পুলিশ রিপোর্টের কোন জায়গায় খুঁজে কিন্তু পাবেন না চার্জশিট আর ফাইনাল রিপোর্ট, ঠিক আছে? ওই জায়গায় লেখা থাকে সেন্ট আপ আসামি আর নট সেন্ট আপ। সেন্ট আপ যারা, তারা ওরা হলো চার্জশিট, আর নট সেন্ট আপ যে তালিকা যাদের নাম, ওরা কি ফাইনাল রিপোর্ট, বুঝছেন? দেখা গেল আপনাদের প্রশ্ন দিয়ে দিছে যে একজন পুলিশ তদন্ত করে তদন্ত প্রতিবেদনের তালিকার সেন্ট আপ তালিকায় কয়জন দিচ্ছে, তখন তো আপনারা বুঝলেন না সেন্ট আপ মানে কি চার্জশিট, আর নট সেন্ট আপ মানে ফাইনাল রিপোর্ট। ঠিক একটা ওই জায়গা আপনারা এমন না যে দুইটা দিছে, একটা হলো চার্জশিট একটা ফাইনাল রিপোর্ট, তা না, জিনিস একই। জি, ঘর ওই যে টেবিল আছে। আচ্ছা আমরা 7-এর গ দেখি, দেখেন 7-এর গ অ্যাকচুয়ালি আমি আলোচনা করছি। তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকালে ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন, তার আইনগত মূল্য কি? মানে 161-এ যেটা রেকর্ড করছে এটার আইনগত মূল্য কি? পড়ছি। আইনের কোন বিধান বলে তদন্তকারী পুলিশের নিকট সাক্ষী প্রদত্ত জবানবন্দি ও আদালতে প্রদত্ত সাক্ষীর জবানবন্দি সাদৃশ্য ও বৈপরীত্য আদালতের বিবেচনার জন্য রেকর্ড আনয়ন করা হয়? উত্তর একই। উত্তর একই। আর বাদী পক্ষ পুলিশের নিকট সাক্ষীর প্রদত্ত জবানবন্দি কখনো কোনো কাজে ব্যবহার করতে পারে কি? উত্তর একই। কত ধারা? 165 ধারা। সো একবার পড়লেই পারবেন ওই যে কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না, বিস্তারিত আলোচনা করা আছে। আমরা 7-এর ঘতে আসি, দেখেন পুলিশ তদন্ত কার্য সম্পন্ন করে ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করে আসামিদের মামলার দায়িত্ব অব্যাহতি দানের প্রার্থনা জানায়। পুলিশের এই রিপোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কি? ভাই তদন্ত করে যে রিপোর্টই দেখ না কেন, চার্জশিট দেখ, ফাইনাল রিপোর্ট দেখ, যাই দেখ না কেন, ম্যাজিস্ট্রেট ওটা গ্রহণ করতে বাধ্য না। ওই যে আমরা যখন নালিশি মামলা পড়বো, যে নালিশি মামলা করলে ম্যাজিস্ট্রেটের হাতে অনেকগুলো অপশন আছে না, আমলে নিতে পারে, তদন্তের নির্দেশ দিতে পারে, খারিজ করতে পারে, এফআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিতে পারে। ঠিক একই ভাবে পুলিশ রিপোর্ট দিলে ম্যাজিস্ট্রেট কিন্তু রেকর্ড করতে বাধ্য না। উনি যদি না হয় তাহলে ম্যাজিস্ট্রেট কি কি পদক্ষেপ নিতে পারে? উনি চার্জশিট গ্রহণ করতে পারে, বা চার্জশিট যদি গ্রহণ করে তাহলে এটা আমলে নিবে, আর ফাইনাল রিপোর্ট যদি গ্রহণ করে তাহলে আসামিদের অব্যাহতি দিবে। উনি ধরেন পুলিশ রিপোর্ট গ্রহণই করে নাই, তাহলে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। এরকম ওনার হাতে অনেকগুলো অপশন
আছে। সো এখানে মোটামুটি অভিযোগপত্র আর চূড়ান্ত প্রতিবেদনের ব্যাখ্যা দিছি, এটা না পড়লাম। অভিযোগপত্র আর চূড়ান্ত প্রতিবেদন কি জানেন না? জানেন তো। আমাদের এই 30 নাম্বার পেজের উপরে দেখেন উল্লেখ্য যে, পাইছেন? উল্লেখ্য যে পাইছেন 2025 সালের সংশোধনীতে ফৌজদারি কার্যবিধিতে অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্টের ব্যবস্থা করছেন। অর্থাৎ আগে তো তদন্ত কইরা তারপরে এসে হলো পুলিশ রিপোর্ট দিত একেবারে শেষে গিয়া, কিন্তু বর্তমানে তদন্ত চলমান সময়ে পুলিশের কাছে যদি মনে হয় যে অমুক 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 অপরাধ করে নাই, পুরো তদন্ত এখনো কিন্তু শেষ হয় নাই, কিন্তু আপাতত বোঝা যাচ্ছে যে অমুক 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 অপরাধ করে নাই, তখন এসপি সাহেব বা পুলিশ কমিশনার এই দুইজনের যে কোনো একজন তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দিবে যে যাও তুমি এদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাও, তখন ওনাদের সাময়িকভাবে অব্যাহতি দিতে পারে। বাট যখন আবার পুরো তদন্ত রিপোর্টটা দিবে, তখন যদি মনে হয় যে না এরা অপরাধ করছে, তখন ওই চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে তাদের আবার কি দিতে পারে, নাম ঢুকাইতে পারে। এ হলো আপনার অন্তর্বর্তীকালীন প্রতিবেদন। 173 কত? আরেকটা ব্যাখ্যা আমি একটু দিয়ে রাখি, যেটা হলো এ জায়গা নাই বাট ঠিক রাখেন। বর্তমানে পুলিশ তদন্ত শেষ করতে হবে 173 খতে 60 কার্য দিবস। কত? যদি 60 কার্য দিবসের মধ্যে শেষ না করে আদালত সময় বাড়াতে পারে বটে, বাট যে কর্মকর্তা এটা শেষ করতে পারলো না তার বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন গ্রহণ করা হবে, বুঝছেন? আর 167 পাশে আছে যদি 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হয় তাহলে আদালত জামিন দিতে পারে। দুইটা কিন্তু এক জিনিস না। তদন্তর সময়সীমা 173 কতদিন? 60 কার্য দিবস। আর 60 কার্য দিবস হতে হতে 120 দিন হয়ে গেছে, তদন্ত এখনো শেষ হয় নাই। আসামি যদি জেলে থাকে তাহলে সে জামিন পাবার হকদার কত দাঁড়ায়? 167 পাঁচ। প্রবাস মাইক্রোফোন নেন, বলেন দি 173 খ আর 167 পাঁচের মধ্যে পার্থক্য কি? স্যার 173 খতে বলছে কি যে 60 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, যদি নির্ধারিত সময়ের মধ্যে যদি তদন্ত শেষ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন নেওয়া যাবে। যে কিন্তু ওই ক্ষেত্রে আবার আদালত বিবেচনা করে সময় বাড়াতেও পারে। 60 দিনের মধ্যে শেষ করতে পারে নাই, তাহলে তো সময় এমনি বাড়াতে পারে। হবে আর কি। বলেন তারপর। আর স্যার 167 পাশে বলছে যে এই 120 দিনের মধ্যে যদি তদন্ত কাজ শেষ করতে না পারে তাহলে অভিযুক্তকে জামিনে মুক্তি দিবে। তাহলে যদি আপনারে পরীক্ষায় বলে যে তদন্তের সর্বোচ্চ সময়সীমা কত, কত দ্বারা লিখবেন? 173 খ। 173 খ 120 দিনে কিন্তু যে 167 পাঁচ ও জায়গা কিন্তু বলে নাই যে 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ওই জায়গায় বলছে যে 120 দিনের মধ্যে যদি শেষ না হয় তাহলে তারা জামিন দেওয়া যাবে। বুঝছেন? কার্য দিবস। আচ্ছা, এখন দেখেন ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট গ্রহণ করতে বাধ্য কিনা? বাধ্য? বাধ্য না। পড়ে ফেলেন, উত্তর মোটামুটি একই। দেখি আমরা ফাইনাল রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের পদক্ষেপ। যদি ফাইনাল রিপোর্ট মানে কি? চূড়ান্ত প্রতিবেদন, মানে আসামিরা অপরাধ করে নাই, তাহলে ফাইনাল রিপোর্ট পাওয়ার পর কি কি পদক্ষেপ নিতে পারে দেখি। ইয়ারে দেন, রতিন সাহেব দেন, রতিন সাহেব পড়েন, ধরে পড়েন। পাইছেন? ফাইনাল রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের পদক্ষেপ। ফাইনাল রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেটের করণীয় বা পদক্ষেপ পিআরবি এর 276 বিধি, ফৌজদারি কার্যবিধি 202 এর 2 খ ধারা এবং বিভিন্ন মামলার আলোকে নিচে দেয়া হলো। ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে
অভিযুক্তদের অব্যাহতি দিতে পারে। অব্যাহতি যদি দেয় পাশে লেখেন 202 খ। ফাইনাল রিপোর্ট গ্রহণ করে যদি অব্যাহতি দেয় কত ধারা? 202 খ। 202 এর 2 খ। তারপরে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারে। ফাইনাল রিপোর্ট ইচ্ছা করলে উনি অ্যাকসেপ্ট না করতে পারে। তারপরে ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের আদেশ দিতে পারে। অধিকতর ফার্দার ইনভেস্টিগেশন Investigation, 173 3 খ। খ। 173 3 খ। 173 3 3 খ। খ। অধিকতর তদন্ত। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলা চালানোর ভিত্তি আছে মর্মে সন্তুষ্ট হয়ে অপরাধ আমলে নিতে পারে। 190 আমলে নিবে কততে? 190। ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 202 ধারায় বিচারিক অনুসন্ধানের আদেশ দিতে পারেন। অনুসন্ধান করে কে? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। ও এক ম্যাজিস্ট্রেট আর এক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিচ্ছে যে তুমি এটা অনুসন্ধান করো। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে পুলিশ রিপোর্ট গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য নয়, বরং ম্যাজিস্ট্রেট তার বিবেচনামূলক ক্ষমতা বলে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন। বুঝছেন? আচ্ছা, এখন আমরা যখন একটা জিআর মামলায় বা নন জিআর মামলায় বা সিআর মামলায় তদন্ত প্রতিবেদন দিছে, তদন্ত প্রতিবেদনের সাথে যদি যিনি মামলা করেছেন বাদী, নালিশকারী বা সংবাদদাতা যদি একমত না হয়, মানে ওই তদন্ততে উনি সন্তুষ্ট হয় নাই, আপনারা ডাক্তারের কাছে গেছেন, এখন একটা রিপোর্ট আসছে, মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে এই রিপোর্টে আপনি সন্তুষ্ট না, তখন আর এক ডায়াগনস্টিক সেন্টারে যান না যে টেস্ট করে দেখি যে আসলে আমার এই রোগ হয়েছে কিনা। তাহলে পুলিশ রিপোর্ট বা তদন্ত রিপোর্টের বিরুদ্ধে নালিশকারী বা বাদী যদি সংক্ষুব্ধ হয়, তিনি নারাজি দিতে পারেন। নারাজি, নারাজি মানে আমি মানি। এই নারাজির শব্দটা আমাদের সিআরপিসিতে কোনো জায়গায় নাই, বাট নারাজি কিন্তু দেওয়া যায়। নারাজির যদি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলেন, ভাষা বলেন, নারাজির অফিসিয়াল ভাষা বলা যায় অধিকতর তদন্তের আবেদন। কি বলেন? অধিকতর তদন্তের আবেদন। তো এই যে আমি যে মানি না বা অধিকতর তদন্তের যে আবেদন, এটা প্র্যাকটিক্যালি এটা করে হলো ওই আমলে নেওয়ার আগে। মামলা মানে কোর্টে যদি দেখেন পুলিশ রিপোর্ট দিছে, ওটা পর্যালোচনার জন্য কয়েক তারিখ রাখছে যে কেউ নারাজি টারাজি দেয় কিনা, তারপরে ওটা আমলে নিয়ে বিচার শুরু হয়। কিন্তু নারাজি অ্যাকচুয়ালি বিচার শুরু হওয়ার পরেও দেওয়া যাবে, আইনগত কোনো বাধা নাই। বুঝতে পারছেন? এই কারণে মাঝে মাঝে বলেন না যে কোর্টে না গেলে শেখা যায় না। কোর্টে গেলে মাঝে মাঝে আবার ভুলও শেখেন, এবং ওই কারণে ভাইবা 2বারও দেওয়া লাগে। যদি বলেন কেমনে, ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা, ওই জায়গায় আইনে আছে এই মামলা করতে হবে থানায়। থানায় যদি না নেয় তাহলে এফিডেভিট দিয়ে দায়ের করতে হবে কোথায়? নারী ও শিশু ট্রাইব্যুনালে। এখন আমরা উকিল সাহেবরা করি কি, থানায় না গিয়ে সরাসরি ট্রাইব্যুনালে করি, একটা এফিডেভিট দিই যে আগে আমি থানায় গেছিলাম, উনি মামলা নেয় নাই এই কারণে, কিন্তু ওই এফিডেভিটে কিন্তু লেখা আছে যে থানায় গেছিলাম। এখন একজন আমাদের জিলকত সাহেব, যে অ্যাডভোকেট, ওনারে আমি শিখাইও দিছিলাম, ওনারে ভাইভাতে জিজ্ঞেস করছে যে বলেন তো নারী শিশুর মামলা সরাসরি ট্রাইব্যুনালে করা যায় কিনা। এখন উনি তো দেখছে যে কোর্টে সরাসরি করে, কোর্টের অভিজ্ঞতা অনুসারে বলে দিছে জি স্যার সরাসরি ট্রাইব্যুনালে করা যায়। ওই এক জিনিস নিয়ে পেঁচাইয়া ওনার 2বার ভাইবা দেওয়া লাগছে। কিন্তু কোর্টে তো আমরা শিখছি ওটা টেকনিক্যালি, ভিতরের জিনিস তো আর নাই। নারী শিশুর মামলা সরাসরি কোর্টে করা যায় না, আগে যেতে হবে কোথায়? থানায়। থানা যদি না নেয় তারপরে হলো, বুঝছেন? তাহলে কোর্টে সব জিনিস সেকেন্ডে একেবারে সঠিক সেকেন্ড বিষয়টা কিন্তু তা না, যাচাই বাছাই করে শিখতে হবে। কোর্টে আমরা দেখি যে 205 ধারার দরখাস্ত যে কোনো মামলায় দেওয়া যায়, কিন্তু আইনে আছে কি 205 ধারার দরখাস্ত দেওয়া যায় শুধুমাত্র নালিশি মামলায়, যে ক্ষেত্রে সমন দিয়ে মামলা শুরু হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে যে জিনিসটা বললাম যে অধিকতর তদন্তের আবেদন আমাদের প্র্যাকটিস অনুসারে করে হলো কখন? ওই যে চার্জ গঠনের আগে, কিন্তু অ্যাকচুয়ালি এটা যে কোনো সময় দেওয়া যায়। আমার একটা প্রশ্ন আছে, আপনার প্রশ্নের উত্তর আপিলে কা সব সময় দেওয়া যাবে, আসতেছি। বেগম খালেদা জিয়ার মামলায় দেখে নেন। আর প্রশ্ন পড়েন ইচ্ছে আগে 7-এর উয়া পড়েন, ইয়ারা দেন, আবার লুৎফুর রহমান দেন,
মাইক্রোফোন দেন। লুৎফর সাহেব ঘুম কেটে যাক, পড়েন, জোরে পড়েন। স্যার এই আইনানুগ পর্যালোচনা কে পড়বো? না না, উয়া পড়েন, উয়া সাথে উয়া। পুলিশ ডাব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দায়রা আদালত বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ মামলার অধিকতর তদন্তের জন্য আবেদন করেন এবং জানান যে পূর্বের তদন্ত সঠিক হয়নি। আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। দেখেন এই জায়গায় বলছে যে দায়রা আদালতে বিচারকালে রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের জন্য আবেদন করেন, মানে যখন বিচার অলরেডি শুরু হয়ে গেছে। আর আবেদনটা করছে কোথায়? দায়রা আদালত। এখন নরমালি আমরা যারা কোর্টে যাই তাদের মাথায় ঘুরবে যে অধিকতর তদন্তের আবেদন বা নারাজির আবেদন আমরা করি কোথায়? ম্যাজিস্ট্রেট কোর্টে। তাহলে বোধহয় এই আবেদন বোধহয় সঠিক হয় নাই, বাট বাস্তবে কিন্তু সঠিক হয়েছে। কারণ নারাজি দরখাস্ত বা অধিকতর তদন্তের আবেদন আপনি কখন করবেন এটা কিন্তু ফৌজদারি কার্যবিধিতে স্পেসিফিক ভাবে কিছু বলা নাই। উচ্চ আদালতের নজির অনুসারে যে কোনো সময়ই করা যায়। এবং অধিকতর তদন্তের আবেদন করলে অধিকতর তদন্ত করে যে চার্জশিট দিবে সেটা বলে সম্পূরক চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট। এই সাপ্লিমেন্টারি চার্জশিট আদালত যদি তদন্তকারী কর্মকর্তার আদেশ নাও দেয় তাও উনি তদন্ত করে দিতে পারে। গ্রহণ করবে কি করবে না সেটা আদালতের ক্ষমতা, কিন্তু উনি যত খুশি ততবার তদন্ত করে দিতে পারে। তো আইনানুগ পর্যালোচনাটা পড়েন দেখি, পাশে রাকিদুল সাহেব পড়েন। রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্ত করার আদেশ দেওয়া যেতে পারে। আলোচ্য অংশে পূর্বে পুলিশ কর্তৃক তদন্ত সঠিক হয়নি মর্মে দাবি করে রাষ্ট্রপক্ষ দায়রা আদালতের অধিকতর তদন্তের আবেদন করেন। উক্ত আবেদন 173 ধারার বক্তব্য এবং উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী বৈধ বলে বিবেচিত হবে এবং দায়রা আদালত অধিকতর তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিবেন বলে আমি মনে করি। পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধি 173(3) খ অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। আপনার 3 খ মনে না থাক, 173 করেন। এরূপ তদন্তে পুলিশ যদি কোনো সাক্ষ্য পায় তাহলে এর উপর ভিত্তি করে যে অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। আখতারুজ্জামান বনাম রাষ্ট্র মামলায় বলা আছে, তদন্তের গাফিলতি পেলে ম্যাজিস্ট্রেট কোনো নারাজি দরখাস্ত বা আপত্তি ছাড়াই স্বেচ্ছা প্রণোদিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। উক্ত মামলায় আরো বলা আছে যে পুলিশ প্রতিবেদন দাখিলের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ ইচ্ছায় বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফৌজদারি কার্যবিধি 173(3) খ ধারার অধীন ওই মামলা অধিকতর তদন্ত করতে পারেন এবং অধিকতর তদন্ত প্রতিবেদনে এর সম্পূরক চার্জশিট বিচারিক আদালতে পেশ করতে পারেন। অধিকতর তদন্ত করে নতুন কাউরে সম্পূরক চার্জশিটে নাম দিতে পারে, কিন্তু আগে যাদের নাম দিছে তাদের অব্যাহতি দেওয়ার সুযোগ নাই। সিদ্ধান্ত সুতরাং রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্তের আদেশ দেওয়া যেতে পারে। আমাদের প্রভাস সাহেব একটা প্রশ্ন করছে, স্যার আপিল পর্যায়ে কি অধিকতর তদন্ত করা যায় কিনা? আমরা এই জায়গা এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে দেখেন, সম্পূরক চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট। এটা আমাদের বিমল সাহেব দেন, উনি পড়ুক। দাদা জোরে। স্যার সম্পূরক চার্জশিট হ্যাঁ, পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধি ধারা 173(3) খ অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। একবার তদন্ত প্রতিবেদন দাখিল করার পরে যদি আবার তদন্ত করে এটারে কি বলে? অধিকতর তদন্ত। জি, এরূপ তদন্তে পুলিশ যদি আরো সাক্ষ্য পায় হ্যাঁ, তাহলে এর উপর ভিত্তি করে যে অভিযোগপত্র দাখিল করে সেই চার্জশিটকেই অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট বলে। জি। এখন প্রশ্ন হলো, দেখেন কখন অধিকতর তদন্ত করা যাবে, করেন। অধিকতর তদন্ত কখন করা যাবে এই সম্পর্কে 173 ধারায় কিছু বলা নেই। দেখছেন, মানে নারাজি কখন দেওয়া যাবে
এই সম্পর্কে কিছু নির্দিষ্ট করে কি বলা নাই। তবে উচ্চ আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই যে তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে রিপোর্ট দাখিল করেছেন তার নিকট যদি অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয় তখন তিনি ওইসব নতুন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সম্পূরক রিপোর্ট দাখিল করতে পারেন। অধিকতর তদন্তের জন্য কারো আদেশ বা অনুমতির প্রয়োজন নেই। মানে অধিকতর তদন্ত আদেশ দিলে তো করতেই পারে, কিন্তু আদেশ না দিলেও করতে পারে। কিন্তু ওই সম্পূরক চার্জশিট যদি তিনি আবার দেন, একসেপ্ট করবে কি করবে না আবার কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। তারপরে পরে সম্পূরক চার্জশিট ও আদালতের অনুমতি। পূর্বের চার্জশিট বা পুলিশ রিপোর্ট গৃহীত হওয়ার পর একই অপরাধ সম্পর্কে আদালতের অনুমতি ব্যতীত পুলিশ অতিরিক্ত তদন্ত সম্পন্ন করে সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। মঞ্জুর মোর্শেদ খান বনাম দুর্নীতি দমন কমিশন মামলায় বলা আছে, তদন্তের মাধ্যমে পুলিশ রিপোর্ট দাখিল হলে ফৌজদারি কার্যবিধির ধারা 173(3) খ অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিঃসন্দেহে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্তের জন্য আদালতের অনুমতি নিতে হবে এমন কোনো সুনির্দিষ্ট বিধান নেই। বেগম খালেদা জিয়া বনাম রাষ্ট্র, এটা পড়েন। বেগম খালেদা জিয়া বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ধারা 173(3) খ অনুযায়ী বিচার সমাপ্তির আগে যে কোনো সময় আন্ডারলাইন করেন, বিচার সমাপ্তির আগে। বিচার সমাপ্তির আগে যে কোনো সময় সম্পূরক প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। যদি তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আরো তথ্যাদি খুঁজে পান তখন তিনি আদালতের হস্তক্ষেপ ছাড়াই এ ধরনের তদন্ত করতে পারেন। অর্থাৎ অধিকতর তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তার সংশ্লিষ্ট আদালতের অনুমতির দরকার নেই। এখন প্রভাস প্রশ্ন করছে, স্যার আপিল পর্যায়ে কি সম্পূরক চার্জশিট দিতে পারে কিনা? প্রথমত আমাদের ফৌজদারি কার্যবিধিতে এই রিলেটেড প্রকাশ্য কোনো কথা নাই, তবে উচ্চ আদালতের নজিরে কি বলছে দিতে পারবে কখন? বিচারের আগে। বিচারের আগে, তাইলে আপিল পর্যায়ে পারতেছে না, দিতে হবে বিচার শেষ হবার পূর্বে। তবে যদি দেওয়ানি মামলার কথা বলেন, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস কখন করা যায়? আপিল পর্যায়ে করা যায়, ইভেন দাঁড়ি মামলা পর্যায়েও কি করা যায়। তাহলে সম্পূরক চার্জশিট বুঝেন নাই কেউ আছেন? এ মিলন সাহেব, সম্পূরক চার্জশিট কারে বলে বলেন? মিলন দেন দিয়ে মাইক্রোফোন দেন। মিলন, সম্পূরক চার্জশিট কারে বলে বলেন? স্যার এখানে একটা মামলা হওয়ার পরে মিলন পারেন নাই কে? এত ইজি জিনিস ওনারই দেন, ওনারই দিয়ে বলাবো, বলেন। এই কোর্টে কেমনে দেয় সেই অভিজ্ঞতা বলেন। মিলন বলেন। প্রথমত যে তদন্ত রিপোর্টটা দেয় স্যার, এটি যদি সে না মানে, তারপরে না মানার পরবর্তীতে যে আবার এই তদন্ত আপনারা যারা কোর্টে যান, আপনারা এ যে বোঝেন না, আমার মাথায় ঢোকে না। আপনারা মক্কেল এদিক সেদিক নিয়ে যান, মক্কেললে কনভিন্স করেন, আর এই কথা আপনারা পারবেন না। মনে করেন আমি মক্কেল, আমারে বুঝবেন, বলবেন যে একবার তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে যদি আবার তদন্ত করে, অধিকতর তদন্ত করে যে রিপোর্ট দেয় সেটাকে বলে সম্পূরক। কথা ক্লিয়ার? এবং আমাদের ফৌজদারি কার্যবিধিতে পুনঃ তদন্তের কোনো বিধান
আছে কি আছে অধিকতর তদন্ত। যদি বলেন স্যার পুনঃ তদন্ত আর অধিকতর তদন্ত শাব্দিক পার্থক্য কি? ভাই পুনঃ মানে হলো আগে যে তদন্ত হয়েছে সব বাদ, নতুন করে আবার হবে। আর অধিকতর তদন্ত মানে কি? আগে যা হয়েছে তো হয়েছে, এটার সাথে এক্সট্রা যোগ হবে। ওনারা দেন পুলিশ যে প্রতিবেদন দিছে তখন আমি তো ওখানে দরখাস্ত করার পর আবার অধিকতর তদন্ত হলো, তো ওখানে আপনি বললেন যে স্যার যে আগে যে তদন্ত দিছে ওইখানে যে আসামিরা আছে ওদের বাদ দেওয়ার সুযোগ নেই। না, তখন আমার কি ওই আদালত কি মানে আগে যাকে দিছিল তদন্ত প্রতিবেদনের জন্য ওনাকে দিতে বাধ্য নাকি অন্য কোনো সংস্থারে দিতে পারবে? অবশ্যই দিতে পারবে। তা সেই ক্ষেত্রে তো ওনার হচ্ছে ওইটা দেখে আগেরটা দেখে হ্যাঁ। তারপর তদন্ত করতে হয়। অনেক সময় আমরা কোর্টে যেটা দেখি স্যার আগে পুলিশ তদন্ত করছে এরপর পিবিআই এর দিছে বা সিআইডি এর দিছে, বাদ দেওয়ার সুযোগ নাই। যার যেই কোনো নামে বাদ দেওয়ার আসছে সুযোগ। এটা বাদ মানে দেওয়া উনি যাবে। ওইটা ফলো করে তারপরে জি। বাদ। পিবিআই দেখ, সিআইডি দেখ, আমাদের এই অন্য কেউ দেখ, আপনার আর মিলন দেখ, যারাই দেখ না কেন, আপনারা আগে যার নাম আসছে তার বাদ দেওয়ার সুযোগ পাই। পুলিশ ইচ্ছা মতো করবে না কোনো পক্ষের কাছ থেকে টাকা না পয়সা নেবে, তাই? না আদালতের কাছে থেকে আদালত বলবে না পুলিশ একা একা করবে স্যার? ধন্যবাদ। অধিকতর তদন্তের আবেদন আদালত নির্দেশ দিতে পারে, পুলিশ নিজের ইচ্ছায় করে রিপোর্টও দিতে পারে। আপনার প্রশ্ন তো সব ছোটই হচ্ছে, বড় হবে কবে? বলবো নাকি স্যার? বলেন। স্যার আমরা সাধারণত তো নারাজি দিই এই ম্যাজিস্ট্রেট কোর্টে, জি। আর নারাজি দেওয়ার পরে যখন চার্জশিট মানে পূর্ণ তদন্ত আবার হয়, তারপরে যদি মনে করো চার্জশিট একসেপ্ট হয় তাহলে বিচার শুরু স্যার। তাহলে বিচারিক পর্যায়ে যে নারাজি হয় এটা কখন কিভাবে এটা স্যার? তাহলে উত্তর আমি অলরেডি দিছি, নির্মল সোনা। আপনি যদি বলেন যে স্যার একা প্রথমেই বললাম যে আমাদের প্র্যাকটিসে দিচ্ছে কখন, ম্যাজিস্ট্রেট কোর্টে আমলে নেওয়ার আগে। আগে কিন্তু আমাদের এই প্রশ্নে জানতে চাইছে কি যখন বিচার শুরু হয়ে গেছে তখন দিচ্ছে। এখন আমরা ওই যে কথা বললাম যে প্র্যাকটিস অনুসারে এই যে আমরা যা জানি সেই অনুসারে এই জায়গা দায়রা আদালতে নারাজি দেওয়ার সুযোগ নাই নাকি? জি আমি কিন্তু আইন অনুসারে আছে। আইনে কোথাও বলে নাই যে ম্যাজিস্ট্রেট মানে আপনার বিচার শুরুর আগেই শুধু নারাজি দেওয়া যাবে। আইনে সুস্পষ্ট কোনো বিধান নাই, বরং উচ্চ আদালতের নজিরে আছে বিচার শুরুর পূর্বে যে কোনো সময় দেওয়া যাবে। এখন যদি আপনার বিচারিক পর্যায়ে গিয়ে যদি আপনি নারাজি দেন, দেখা গেলো বিচারক নিল না, কারণ আমাদের কাস্টমস এরকম নিল না, তাহলে সেই ক্ষেত্রে না নিলে ওনার আদেশের ভিতরে রিভিশনে দিতে হবে। বুঝছেন? আমরা যেরকম প্রতিটা এলাকায় লোকালি একটা ট্রেন্ড থাকে, কিরকম যে আবার মামলা এত পিস না হলে জামিন, এত পিস এতদিন না হলে জামিন দেওয়া যাবে না, কিন্তু আইনে কি বলা আছে এত পিস এতদিন? আইনে তো ইচ্ছা করলে যেদিন ধরছে তার পরের দিনও জামিন দেওয়ার বিধান আছে। বুঝতে পারছেন? তাহলে আইনে এক জিনিস আছে আর প্র্যাকটিস অনুসারে অনেক সময় মাঝে মাঝে আমাদের কাস্টমস অনুসারে এক প্রকারের হয়ে থাকে। বাট সাপ্লিমেন্টারি চার্জশিট রায়ের পূর্বে যে কোনো সময় দেওয়া যেতে পারে। একটা সুযোগ পাওয়া গেছে। কোন প্রশ্ন আছে কারো? হ্যাঁ, আমি আনমিউট করতেছি, কথা বলেন। কাউসার সাহেব কেউ কথা বলেন না, অনলাইনে প্রশ্ন করে কি শুনেন। কাউসার সাহেব বলেন। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার প্রশ্ন হচ্ছে ওই যে আমরা যেটা নারাজির বিষয়টা পড়লাম, যে বিচার সমাপ্তির আগে যে কোনো সময় সম্পূরক চার্জশিট দেওয়া যায়। সম্পূরক চার্জশিটটা পুলিশ নিজে থেকেও কোনো তথ্য দিয়ে যদি তার আমলে আসে, নজরে আসে, সেই ক্ষেত্রে সে দাখিল করতে পারে যে কোনো পর্যায়ে। আমার প্রশ্ন হচ্ছে স্যার যে বিচার সমাপ্তি বলতে কোন পর্যায়টাকে অ্যাকচুয়ালি আমরা ধরবো স্যার বা মনে করতে পারি? যেমন দেওয়ানিতে তো শেষ বলতে কোনো কথা, মানে বিচার সমাপ্তি সমাপ্তি বলতে স্যার বিচারিক আদালত যখন রায় দিবে তার আগে না বিচার শুরু হচ্ছে চার্জ গঠনের পরে, আর বিচারের শেষ হচ্ছে রায়ের আগে, মানে রায়ের পূর্ব পর্যন্ত দেওয়া যাবে, সহজ কথা। তাহলে কি স্যার বিচারিক আদালত যখন রায়টা দিল এটা চলে গেল আপিল আদালতে, তাহলে সেক্ষেত্রে আপনি যদিও একটা অ্যান্সারটা হয়তো দিয়েছেন স্যার, আমি যে ডিসকানেক্টেড ছিলাম, তার মানে বোঝা যাচ্ছে স্যার আপিল আদালতে বা উচ্চ আদালতে গিয়ে আর এই নারাজিটা দেওয়ার আর সুযোগ থাকছে না স্যার। না, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে?
8 নাম্বার প্রশ্নটা বিবিআই দেখেন, দোষ স্বীকার, স্বীকারোক্তি বা কনফেশন কাকে বলে? বিস্তারিত ব্যাখ্যায় যাব না। কোন ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করলে দোষ স্বীকার বলে। দোষ স্বীকার বেশ কয়েক প্রকার হতে পারে। ম্যাজিস্ট্রেটের কাছে দিলে জুডিশিয়াল কনফেশন, ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কারো কাছে দিলে এক্সট্রা জুডিশিয়াল। একবার দোষ স্বীকার করার পর যদি প্রত্যাহার করেন রিট্রাক্টেড। আবার দুই ভাগে ভাগ করা যায়, নিজেরে জড়ায়া দিলে কালপেটরি, নিজেরে না জড়ায় দিলে ইনকালপেটরি, এক্সকালপেটরি। জি, এখন আমাদের এই দোষ স্বীকার রেকর্ডের যে পদ্ধতি, দোষ স্বীকারটা রেকর্ড করা 164 দ্বারায়। আর কি উপায় রেকর্ড করা হয়? এটা আছে 364 ধারা। এখন আপনার 164 আর 364 ধারা তো হুবহু লেখার দরকার, তাই আপনি লিখবেন যে 164 ধারায় দোষ স্বীকার রেকর্ড করা হয়। আর এটা কোন পদ্ধতি অবলম্বন করা হয়? এটা আছে কততে? 364 ধারায়। একটু দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি এটা হলো, আমরা তো যে কথা বললাম যে দোষ স্বীকার রেকর্ড করে 164 ধারায়, আর কোন পদ্ধতিতে রেকর্ড করবে? 364। এখন এখানে আপনার 164 364 সাবসেকশন উল্লেখের প্রয়োজন নাই। আপনি জাস্ট বলবেন যে 164 ও 364 ধারার বিধান অনুসারে নিম্নলিখিত উপায়ে দোষ স্বীকার রেকর্ড করা হয়ে থাকে। নিম্নে তা আলোচনা করা হলো। তো সহজ কথা হলো, দোষ স্বীকারের আগে বুঝাই দিবে যে আপনি দোষ স্বীকার করতে বাধ্য না, যদি করেন এটা আপনার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। তারপরে যদি ভয় দেখাইয়া প্রলোভিত করে বা প্রতিশ্রুতি দিয়ে দোষ স্বীকার যদি করা হয় তাহলে তার কোনো আইনগত ভিত্তি নাই। তারপরে দোষ স্বীকার রেকর্ড করার পরে ম্যাজিস্ট্রেট মহোদয় ওখানে একটা স্মারকলিপি লিখবে। স্মারকলিপিতে কি থাকবে? স্মারকলিপিতে থাকবে আমি অমুক ম্যাজিস্ট্রেট অমুক আসামিকে দোষ স্বীকার করার আগে তাকে বোঝাই বলেছি যে দোষ স্বীকার যদি করে এটা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে এবং সে স্বেচ্ছায় সজ্ঞানে এই দোষ স্বীকার করেছে। তারপরে এই স্মারকলিপিতে ওই ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করবে, আসামিও স্বাক্ষর করবে। এই কথাগুলো তো আপনার মুখস্থ দরকার নাই, তো আপনি নিজে নিজেই লিখতে পারেন। এরপরে দোষ স্বীকারের ভাষা কি হবে? আসামির ভাষা বা ইংরেজি ভাষা বা আদালতের ভাষা, আসামির ভাষা, ইংরেজি ভাষা বা আদালতের ভাষা। এরপর এই দোষ স্বীকার রেকর্ড করে তারা আবার এটা কি পড়ে শোনাবে, আর দোষ স্বীকার রেকর্ডের জন্য নির্ধারিত ফরম আছে। সাদা কাগজে দোষ স্বীকার রেকর্ড করা যাবে না। তবে যদি অন্যান্য যে আচার আছে, মানে অন্যান্য যে নীতি আছে, অর্থাৎ তারে বোঝাই বলা হয়েছে এবং সে স্বেচ্ছায় সজ্ঞানে দোষ স্বীকার করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আবার সাদা কাগজে দোষ স্বীকার রেকর্ড করা যাবে। এই তো, এই যে যা বললাম এই জায়গায় এগুলো লেখা আছে। আপনি জাস্ট 364 আর 164 এই কথাগুলো লিখে এই কথা মানে বিধান অনুসারে দোষ স্বীকারের পদ্ধতি নিম্ন এইভাবে নিজের ভাষায় লিখে দিলেন। এক কথা বারবার বলাবেন না, ঠিক আছে? দেওয়ার দরকার আছে, আর পুঙ্খানুপুঙ্খ ভাবে দিতে হবে, না দিলে নাম্বার পাবেন না। উত্তর পাইছেন? ওয়ান 164 এর যে সাবসেকশন আছে, 364 এর যে সাবসেকশন আছে দিতে হবে সব। এবার খুশি? আমি আপনারে বলি যে 164 আর 364 বিধান অনুসারে দোষ স্বীকার রেকর্ডের পদ্ধতি একবার বলি নাই, কয়েকবার বলছি। আর আপনি আবার বলেন যে সাবসেকশন দেওয়া লাগবে কিনা। আপনি তো প্রশ্ন পাইয়েই আপনার মাথার সাবসেকশন যাবে আউট হইয়া। দেখেন আপনি সাবসেকশন দিতে গিয়ে যদি ভুল দেন, তাহলে 164 এর 4 এ আছে আপনি দিবেন 2, 5 এ আছে দিবেন 2, তাহলে ওই ভুল দেওয়া আছে তো না দেয়া ভালো। আচ্ছা দেখেন, এখন
164 এ প্রদত্ত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর নির্ভর করে একজন আসামিকে দণ্ডাদেশ দেওয়া যায় কিনা? এ জায়গা বলছে শুধুমাত্র 164 এর উপর ভিত্তি করে কাউকে দণ্ডাদেশ দেওয়া যায় কিনা। এর উত্তর কিন্তু ওই যে আমরা সাক্ষ্য এনে যা পড়ছি হুবহু একই। আমরা জানি যে দোষ স্বীকারের কয়েক প্রকারভেদ আছে, বাট এই কয়েক প্রকারের মধ্যে সবচেয়ে মান কার বেশি বলেন তো, মূল্য কার বেশি? জুডিশিয়াল কনফেশন। জুডিশিয়াল কনফেশন যদি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তাহলে এর উপর ভিত্তি করে সাজা দিতে পারে। তবে আদালত সবসময়, উচ্চ আদালত সবসময় আপনারে সাজেস্ট করছে যে দোষ স্বীকার যতই স্বেচ্ছায় সজ্ঞানে হোক না কেন অবশ্যই অন্যান্য সাক্ষ্যের সাথে কি থাকতে হবে? মিল থাকতে হবে। এ হলো কথা। আর ঘুরে ফিরে একই কথা। এই জায়গা কেস রেফারেন্স আলাদা হইলেও আপনি যদি টেকনিক্যালি মনে রাখেন সব জায়গার কথা ঘুরে ফিরে একই, যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে দিলে দোষ স্বীকার দণ্ড প্রদানের ভিত্তি হতে পারে। পড়লে পারবেন। যেটা দেখেন 164 ধারায় সাক্ষীদের বিবৃতি। আমরা নরমালি জানি যে 164 ধারার শুধু বোধহয় দোষ স্বীকারই রেকর্ড করে, অনেকের ধারণা। বাট 164 ধারায় শুধু দোষ স্বীকার না, 164 ধারায় স্টেটমেন্টও রেকর্ড করতে পারে। ওই যে পুলিশ যেরকম 161 ধারায় সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে, সেম কাজটা ম্যাজিস্ট্রেটও পারে। তাহলে 164 ধারায় কি কি রেকর্ড করতে পারে ভাই? সাক্ষীর বক্তব্য রেকর্ড করতে পারে, বাট বেশি প্রয়োগ হয় হলো আসামির দোষ স্বীকারের ক্ষেত্রে। বাট সাক্ষীরটাও রেকর্ডের ক্ষমতা 164 এ আছে। বুঝছেন? কোন প্রশ্ন আছে আর বলেন? আমি তো আপনাদের শিখাচ্ছি সহজ পদ্ধতি, যে সাবসেকশন অনুসারে দিবেন। ভালোর তো কোনো শেষ নাই, ভালোর শেষ আছে? আপনি সাবসেকশন অনুসারে দেন, আপনাকে মানা করছে কেটা? কিন্তু দিতে যায় যদি ভুল হয়ে যায় তাহলে তো সমস্যা। ভুল হওয়ার চেয়ে ভুল না হওয়া ভালো না ভাই? আর পাশের জন্য সাবসেকশন, কেস রেফারেন্স এগুলো দেওয়ার দরকার নাই। এখন তার মানে এই না যে কেস রেফারেন্স আপনি বাদ দিয়ে রেখে দেবেন। আমরা তো এই জায়গা থেকে শিখে যাব, পরীক্ষার হলে কাজে লাগাইতে পারলাম না এলে তাই। কিন্তু প্রথমেই যদি বলি যে আমি শিখবো না, তাইলে কেমনে হবে? আমরা 9 নম্বর প্রশ্নে চলে আসি, আসেন। নারাজি প্রতিবেদন বা প্রোটেস্ট পিটিশন কি? অলরেডি আলোচনা করছি কিনা বলেন? পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারী কি কোনো প্রতিকার আছে? অবশ্যই আছে। সে কি দিতে পারে? নারাজি দিতে পারে। সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক উত্তর দাও। এখন মজার বিষয় হলো, আপনি যদি ফৌজদারি কার্যবিধি খুঁজেন কোন জায়গায় নারাজি নাই, বাট নারাজি দেওয়ার কাস্টম কিন্তু আছে। নারাজি জিয়ার মামলায় দেখ আর নারাজি সিয়ার মামলায় দেখ, নারাজির ক্ষেত্রে অনুসরণ করা হবে 200 ধারার বিধান, সিয়ার মামলার বিধান। যদিও আমরা 200 ধারা এখনো পড়ি নাই, বাট এর আগে তো পড়ছি। আচ্ছা, ক আর খর উত্তর হুবহু এক। তো নারাজি পড়ে নিয়েন, একবার পড়লেই পারবেন ইনশাল্লাহ, মামলা রেফারেন্স দিয়ে। আর নারাজি নিষ্পত্তিকরণ প্রসঙ্গে উচ্চ আদালতের সিদ্ধান্ত। নারাজি আমলে নিতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, খারিজ করতে পারে, যা খুশি তাই মোটামুটি পারে, একবার পড়লেই পারবেন। যেটা নারাজি দরখাস্ত যদি অগ্রাহ্য করে, অর্থাৎ আপনারা চার্জশিট দিছে, আর একটা কথা, নারাজি কিন্তু চার্জশিটের বিরুদ্ধেও দেওয়া যায়, ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে তো দেওয়া যায়, চার্জশিটের বিরুদ্ধেও দেওয়া যায়। নারাজি চার্জশিট দিছে, আপনার মনোভূত হয় নাই, নারাজি দিছে, খারিজ করে দিছে, তাহলে প্রতিকার কি? রিভিশন অথবা নতুন মামলা দেয়, রিভিশন অথবা নতুন মামলা দেয়। তো পড়ে নিয়েন, পারবেন ইনশাল্লাহ। আমরা এখানে গ নাম্বার প্রশ্ন দেখেন, মানে 35 নাম্বার পেজে একটা সমস্যামূলক প্রশ্ন আছে এবং মুসাবিদ আলী লিখতে বলছে। আমি আপনাদের শিখাই, সেটা হলো সমস্যামূলক প্রশ্ন যদি দেয় একেবারে প্রথমেই মুসাবিদায় যাবেন না, আগে 2-3 লাইন ওই জায়গা কি লিখে নেবেন, অল্প হোক, বাট ওই জায়গা আগে 2-3 লাইন লেখেন। এখন অনেকের আবার প্রশ্ন, স্যার 2-3 লাইন লিখতে গিয়ে তো আমার দেখা গেল খাতার অর্ধেক হয়ে গেছে, তাহলে বাকি অর্ধেক থেকে কি আমি মুসাবিদা শুরু করব কিনা? করেন, কোনো সমস্যা
নাই। আর যদি ওই চিন্তা করেন তাহলে এমন এক জায়গা থেকে লেখা শুরু করবেন ওই প্রশ্নটা যে অর্ধেক 2-3 লাইন ওই জায়গায় লিখলেন আর দরখাস্তটা অপর পেজে চলে যায়। কিন্তু যদি ওই পেজ থেকেই লেখা শুরু করেন কোনো সমস্যা নাই। বুঝছেন? এখন আপনাদের মধ্যে আমাদের এই জায়গায় কয়েক শ্রেণীর স্টুডেন্ট আছে। এক স্টুডেন্ট হলো আমি যা বলবো কিন্তু তার মনের মধ্যে সন্দেহ থাকে যে এটি কি হবে কিনা, ঠিক আছে। আর একজন হলো যে আমি যা বলবো তাই সে মান্য করে, যে স্যার যা বলছে যাইয়া লিখে দিয়েছে। সন্দেহের বাতিক কিন্তু বাড়ি খারাপ ভাই, সন্দেহের বাতিক খারাপ। আমাদের এক ওই উকিল হয়েছে সুজন সাহেব, তানভীর আলম খানের ক্লাসমেট। তার দেখেন ওই মানসিক ডাক্তারের কাছে যদি নিয়ে হন দেখবেন যে সন্দেহের রোগ আছে। হাইকোর্টের ফর্ম পূরণ আমি করে দিছি, ফর্ম পূরণ করার পরে সে প্রথমে বলতেছে স্যার প্রথমে টাকা লাগবে না। আমি বললাম না টাকা প্রথমে লাগে না, টাকা লাগে হলো যখন অ্যাপ্রুভ হবে তারপরে। দেখেন অ্যাপ্রুভ হওয়ার পরে ওরে জানানো হলো যে এখন আপনি রেজিস্ট্রেশনের টাকা দিলে রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবেন। রেজিস্ট্রেশনের টাকা কবে দেওয়া যাবে? যে কোনো সময় দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এরপরে আবার জনে জনে যায় জিজ্ঞেস করে যে রেজিস্ট্রেশনের টাকা কবে দিতে হবে, বিভিন্ন জায়গায় যে রেজিস্ট্রেশনের টাকা কবে দিতে হবে। তার মানে আমি যে কথা বললাম এই কথার উপর আপনার আস্থা নাই। এখন এই যে আমি যা পড়াচ্ছি ওর আস্থা না থাকে, ও তো উকিল হয়ে গেছে, কিন্তু আপনি তো এখন উকিল হন নাই। যদি আস্থা না থাকে তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা দেখেন, আমি আপনাদের যত সহজে পাস করা যায় সেইগুলো শেখানো। হ্যাঁ আমরা পড়তেছি অনেক জিনিস, কিন্তু আপনারা কি বলতেছি লাইন বাই লাইন লেখা লাগবে, আপনারা বলতেছি সাবসেকশন ধরে লেখা লাগবে। আমি কেস রেফারেন্স পড়াচ্ছি কিন্তু কি বলতেছি যে কেস রেফারেন্স মুখস্থ করেন, ডিএলআর মুখস্থ করেন, এই কথা কি বলছি? বলি নাই। আপনি ওই জায়গাতে টার্গেট নেবেন, আমার সঠিক হোক ভুল হোক আমি সবচেয়ে প্রশ্নটা ভালো পারি ওটা প্রথমে লিখবো, আর একেবারে এই সিরিয়াল অনুসারে লিখে আসবো। সিরিয়াল মানে এই না যে 1 2 3 4 এই সিরিয়াল না, আমি ভালো পারি যেটা এটা প্রথমে, তারপরে একটু ভালো পারি, এরকম এই 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 ক্রম অনুসারে। এবং ওই জায়গা যত ভুল কম করা যায়, কাটাকাটি যত কম করা যায়। আপনারা অনেকে লেখার সময় মাঝে ফাঁকা পেজ থাকে, ওইগুলা যাতে না হয়, স্বাক্ষর টাক্ষর এগুলা দিয়ে আসেন। এরপরে এসে আল্লাহর কাছে ভগবানের কাছে পড়ে থাকেন, দেখবেন যে আল্লাহ আপনারে পাস করাইছেন। বুঝতে পারছেন? এজন্য পাস করা খুব কঠিন কিছু না। যা বলি একবার আমার কথা শুনেন। অনেকে পরীক্ষা দিয়া, আমি তো এই যে কয়েকবার তো গোপালগঞ্জ দেখতেছি, অনেকে সৎ মন কিন্তু পরীক্ষা দেওয়ার পর টাকা নিয়ে ঘুরবেন, এই কোন জায়গায় টাকা দেওয়া যায় দেখি। পরীক্ষা তো দিছি বাট 2 3 লাখ 4 লাখ কোন জায়গা দেওয়া যায়? আমারে দিতে 4 বার ভাবেন, কিন্তু ওই সময় বাবা লাগবে না, যে আগে দে, মন তো ঠান্ডা হোক। আচ্ছা দেখেন, তাহলে নারাজি দরখাস্তের মুসাবিদা। আচ্ছা এখন কথা হলো স্যার নারাজি দরখাস্ত আমি কোথায় করব, কোন আদালতে? সাধারণত এই জায়গা আমলি আদালতেই করি। তার আগে সমস্যামূলক প্রশ্নটা পড়েন, নির্মল পড়েন জোরে, মাইক্রোফোন কই পড়েন। এক্স ওয়াই কে প্রহার করে, জি ধন্যবাদ। এতে ওয়াই প্রচন্ড ক্রোধান্বিত হন। ক্রোধান্বিত মানে কি? রাগ হয়েছে? রাগ হচ্ছে। জি। জেড ওয়াই এর ক্রোধের সুযোগ নিয়ে ওয়াই কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায়ে ওয়াই এর হাতে একটি ছুরি তুলে দেন। থামেন। এক্স মারছে কারে? ওয়াই রে। ওয়াই। প্রথম আঘাত দিছে এক্স, মার খাইয়ে ওয়াই কি হয়েছে? রাগ হয়েছে। রাগ হচ্ছে। রাগ হওয়ার পর আমাদের সমাজে এরকম দুষ্ট লোক আছে জেড এর মতো, ও বলে যে খালি রাগ হয়ে লাভ নাই, জিনিস দিচ্ছি এটা যাই ওরে দে। জেড ওয়াই রে রাগের সুযোগে ওয়াই রাতে কি দিয়ে দিছে? ছুরি। ছুরি দিয়ে দিছে। পড়েন। ওয়াই ওই ছুরির সাহায্যে 3/11/2023 তারিখ সকাল 9টায় সদর থানাধীন রসুলপুর বাজারে এক্স কে হত্যা করেন। এই ঘটনায় পুলিশ ওয়াই ও জেড কে অভিযুক্ত করে আরিফ ভাই নাই তার মতো বলবো নাকি ভাড়া দি প্যানেল কোড 1860 এর 109, 34, 323 ও 326 ধারায় প্রতিবেদন দাখিল করে। দেখেন মামলায় প্রতিবেদন দাখিল করেছে 109 মানে অ্যাবেটমেন্ট, 34 মানে কমন ইন্টেনশন, 323 হলো ভলান্টারি কজিং আর্ট, 326 হলো ভলান্টারি কজিং প্রিভিয়াস আর্ট উইথ ডেডলি ওয়েপন, মানে মারাত্মক অস্ত্রের সাহায্যে গুরুতর আঘাত।
যে তদন্ত প্রতিবেদন দিছে এই জায়গায় 302 আছে নাই নাই, তাহলে কি তদন্ত প্রতিবেদন ঠিকঠাক হলো? Notify নাই। হলো না। তারপরে দ্য পেনাল কোড 1860 অনুযায়ী ওয়াই ও জেড এর ফৌজদারি দায় নিরূপণ পূর্বক পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে দাখিলের নিমিত্ত একটি নারাজি দরখাস্ত প্রস্তুত করুন। ধন্যবাদ। ধরেন নারাজি দরখাস্ত লিখতে বলছে, এখানে আপনি আগে আলোচনা করে নিবেন যে এখানে ওয়াইজেড এর বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন দিছে এটা আইন অনুযায়ী সঠিক হয় নাই, তাই ওয়াইজেড এর মানে যে আপনার ইসের পক্ষে নালিশকারী পক্ষে আর নারাজি দরখাস্ত নিম্নরূপ। দুই চার কথা দুই চার কথা আগে জায়গা কি লিখে নেবেন, এমনি লিখবেন বা আইনানুগ পর্যালোচনা দিয়েও লিখতে পারেন, এমনিও লিখতে পারেন। এখন দেখেন, মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই জায়গায় চিফ জুডিশিয়াল বানাই দেন, সিনিয়র জুডিশিয়াল দিলেও হয়, চিফ দিলেও হয়, সমস্যা নাই। আপনার সহজ থিওরি শিখাই দিই, মামলা করবেন, নারাজি দিবেন, যাই হোক না কেন, চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন বা প্রথম শ্রেণী বা মেট্রোপলিটন, এনারা পারে, এনাদের সব এখতিয়ার আছে। আচ্ছা, তো মাননীয় জায়গায় যদি বিজ্ঞ লেখেন কোনো সমস্যা নাই। সূত্র মানে এই যে আপনি নারাজি দিচ্ছেন, সূত্র রসুলপুর থানার মামলা নাম্বার এত। এখন বলবেন যে স্যার মামলা নাম্বার তো প্রশ্নে নাই, না থাক, আপনি আপনার মতো একটা দিয়ে নেবেন। আর এই থানার মামলা নাম্বার না নিয়ে যদি আপনি দেখবেন, যদি লেখেন সূত্র জিয়ার মামলা নাম্বার এত, তাহলে হবে। থানার মামলা নাম্বার না দিলেও চলবে, ঠিক আছে। রাষ্ট্র ইনি হলো কি বাদী, বনাম ওয়াইজেড আসামি। এখন অনেকের আবার আমি একটু এই জায়গা যে সমস্যাটা, অনেকে বলেন স্যার এই যে রাষ্ট্র যে বাদী, এটা কি আগে হবে না পরে হবে? মানে আগে আসামিগণ লেখে পরে বাদী লেখা যাবে কিনা? আগেও লেখা যায়, পরেও লেখা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, বিষয় বাদী পক্ষের নারাজি দরখাস্ত। বাদী পক্ষ মানে কোন পক্ষ? রাষ্ট্রপক্ষ। আচ্ছা, তারপরে দেখেন বাদী পক্ষে বিনীত নিবন্ধন, এই যে পড়েন নির্মল সোনা পড়েন। অত্র মামলায় পুলিশ প্রতিবেদনের পর্যালোচনার জন্য দিন ধার্য আছে। সূত্রোক্ত মামলায় পুলিশ তদন্তের প্রতিবেদনে আসামিদ্বয় এক্স এবং ওয়াই কে দ্য পেনাল কোড 1860 109, 34, 323 এবং 326 ধারায় অভিযুক্ত করা হয়। হ্যাঁ, উক্ত প্রতিবেদন সঠিক নয়। সঠিক নয়, জি। প্রকৃতপক্ষে সূত্রোক্ত মামলায় 1 নং আসামি ওয়াই কে প্রথমে ভিকটিম এক্স প্রহার করে, হ্যাঁ, এরূপ প্রহারের ফলে প্রহার মানে মারধর করে। হ্যাঁ, ওয়াই প্রচন্ড ক্রোধান্বিত হন এবং জেড এর দেওয়া ছুরি দিয়ে ওয়াই ঘটনার দিন এক্স কে বাজারে হত্যা করে। এখানে ওয়াই এই জায়গায় আইনগত অনেক ব্যাখ্যা দিছে, আপনারা তো ব্যাখ্যা দিয়ে কাম নাই। আপনি লিখবেন যে এই জায়গা অমুক হত্যা করছে, সহজ কথা, আর হত্যায় সে সহায়তা করছে, হত্যা করছে আর হত্যায় টেকনিক্যালি লেখছে যে কালপবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এইগুলো আবিজাবির দরকার নাই। আপনি লিখবেন যে অমুক যেহেতু ও হত্যা করছে আর ও হত্যায় করছে সহায়তা। আচ্ছা, তারপর অন্যদিকে জেড ওয়াই এর ক্রোধের সুযোগ নেয়, হ্যাঁ, জেড সুযোগ পেয়ে ওয়াই কে ছুরি প্রদান করে এবং এখানে জেড কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায় স্পষ্ট একটু ভুল আছে, ঠিক করে দিছিলাম, জেড কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায় স্পষ্ট প্রতীয়মান হয়। ফলে দ্য পেনাল কোড 1860 এর 108 ধারা অনুযায়ী অ্যাবেটর হিসেবে গণ্য হবে। অ্যাবেটর হিসেবে গণ্য হবে এবং লিখবেন যে তার বিরুদ্ধে ধারা আসা উচিত ছিল 109 302, যেহেতু 302, আর যিনি কাজটা করছে তার বিরুদ্ধে কত 302। আমার এত ভালো হওয়ার দরকার নাই। অনেকে এই জায়গা বলছে যে সে ক্রোধান্বিত হয়ে করছে নিন্দনীয় নরহত্যা। আমি তো বাদী, আমি তো যাবো তার ফাঁসি, আমি কেন তার নিন্দনীয় নরহত্যায় যাব? বুঝতে পারছেন? ধন্যবাদ। 34 ওই তো প্রি প্ল্যান অনুসারে দিছে, বাট অ্যাকচুয়ালি তো এই জায়গা প্রি প্ল্যান নাই। আচ্ছা, আপনি 34 দিলে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই জায়গা ধারা উচিত ছিল যদি 34 দেন, 34 109 302
534 যদি না দেন তাহলে 109 302 কথা শেষ। আর অতএব স্যার একটু কথা বলি, বলেন। এই এই যে প্রশ্নটা এর মাঝে শুধু 109 আর 302 দিয়ে পুরো লিখতে পারতাম না স্যার? পারবেন, আর কোনো কিছু না কোনো দিলে তো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যেহেতু এরূপ হত্যার করার দরকার নাই, অতএব করেন, অতএব অতএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত নিবেদন এই যে উপযুক্ত কারণ বিবেচনা করে আইন ও ন্যায় বিচারের স্বার্থে আইনের বিধান মতে বাদী পক্ষ কর্তৃক দাখিলকৃত নারাজি দরখাস্তখানা মঞ্জুর পূর্বক পুলিশ প্রতিবেদন প্রত্যাখ্যান পূর্বক ডিবি বা পিবিআই কর্তৃক অধিকতর তদন্তের আদেশ দানে বিহিত মর্জি হয়, বিনীত হয়। বুঝতে পারছেন? জি। তারিখ ইতি তাঙ্গেই, এই হলো কথা। এখন তাহলে নারাজি দরখাস্ত কার বরাবর লিখবেন? চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন, সূত্র মামলা নাম্বার, তারপরে রাষ্ট্রপক্ষ আসামিগণ, বিষয় নারাজি দরখাস্ত নাকি, তারপরে বিনীত নিবেদন। এই যে পারবেন না? কেউ কিছু বলবেন? এইটুক? হ্যাঁ, না দিলেও চলে। এটা তো আপনি মামলার মানে নারাজি দরখাস্তের ভিতরে উল্লেখ করবেন যে আচ্ছা, একজন আবার বলছে স্যার 38 হবে না? 38 দিলে আবার 109 দিবেন কেন? 38 দিলে আবার 109 দেওয়া যাবে না, যে কোনো এক জিনিস দিবেন। 38 দিয়ে কাম কি? আমার যে জায়গায় 109 দিয়ে সারা যাচ্ছে, এমন তো না যে তার ফাঁসি 2 বার হবে, ফাঁসি তো একবারই হবে। হ্যাঁ, 38ও আপনি আলোচনা করতে পারেন, সমস্যা নাই। তাহলে 38 এর ব্যাখ্যা আপনি দিবেন। আমরা আজকে সর্বশেষ টপিকটা, সর্বশেষ প্রশ্নটা দেখবো। দেখেন, তার আগে একজনের প্রশ্ন আছে, প্রশ্ন নিচ্ছি। দেখেন, কথা বলেন না। হ্যাঁ, কি কি প্রশ্ন আছে কাউসার সাহেব, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রশ্ন হচ্ছে স্যার, আমি একটু মনে ডাউট ক্লিয়ার হয়নি এখন পর্যন্ত, আগের ক্লাসগুলো মিস করেছি, সেই জন্য। সেটা হচ্ছে, আমরা তো সচরাচর নর্মালি জানি স্যার, নর্মাল ওয়ে যেটা, যে ফৌজদারি মামলায় বাদী হয় রাষ্ট্রপক্ষ, বাদী তো যে স্পেসিফিক থাকবেই, কিন্তু মূলত রাষ্ট্রপক্ষ এটার বাদী হিসেবে কাজ করে। এখন এই মুসাবিদা এখানে লিখার ক্ষেত্রে, বা নারাজি পিটিশন, বা এই কমপ্লেন কেসগুলো লেখার ক্ষেত্রে, এটা নিয়ে আমি একটু বিভ্রান্তিতে আছি স্যার। এটা একটু ক্লিয়ার একটু করলে একটু সুবিধা হয় স্যার। মানে রাষ্ট্রপক্ষটা কোথায়, রাষ্ট্র কোথায় থাকবে, কোথায় থাকবে না, এই বিষয়ে স্যার। জিয়ার মামলা হইলে রাষ্ট্রপক্ষ, বাদী পক্ষ হলো রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রপক্ষ ডট ডট বাদী, বা অমুক সমান সমান রাষ্ট্রপক্ষ। এখন আপনার দ্বিধার বিষয়টা কি? মানে প্রশ্ন আমি বুঝি নাই। মানে স্যার, যেমন আপনাদের যদি জিয়ার মামলা আর নালিশি মামলা, এখন জিয়ার মামলার ক্ষেত্রেই কি স্যার প্রত্যেকটা জায়গায় বাদীর পাশ জায়গায়, বাদীর স্থলে রাষ্ট্রপক্ষ থাকবে, না স্যার নালিশি মামলা? নালিশি মামলার ক্ষেত্রে দুইটাই নাম থাকে, যে রাকিদুল বনাম হোসেন মোল্লা। আর রাষ্ট্রপক্ষ যে জায়গা আছে, স্টেট ভার্সেস অমুক, ওটা নেবেন কি জিয়ার মামলা। আচ্ছা, আমরা যেটা স্যার যে এফআইআর এর মাধ্যমে দাখিল হয়েছে জিয়ার মামলা, এই জিয়ার মামলাটা হইতেছে রাষ্ট্রপক্ষ ইনক্লুড থাকবে এটার সাথে বনাম স্যার। অমুক বা অমুক বনাম রাষ্ট্রপক্ষ, বুঝেছেন? আর নালিশি, জি স্যার, আর নালিশি মামলা এছাড়া যেগুলো আমরা ওই যে এই সদস্যের মুসলেকার যে 107 ধারায় যে মামলা করা হয়, তার লিখিত আপত্তি। প্রথমত বলে রাখি, নালিশি মামলা এখনো আমরা পড়ি নাই। 107 যা পড়ছি এগুলা নালিশি মামলা না, এগুলো পিটিশন মামলা। নালিশি মামলা আমরা সামনে পড়বো। 200 ধারায় যে মামলা শুরু হয় সেটারে বলে নালিশি মামলা, কমপ্লেইন রেজিস্টার্ড কেস। বুঝছেন? স্যার বুঝতে পারছি স্যার। ওকে, মানে ইতিপূর্বে হয়ে গেছে তো, সেটা ক্লাসগুলো মিস করছি, এই জন্য। ঠিক আছে, ধন্যবাদ স্যার। সমস্যা নাই, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, অপরাধ আমলে নেওয়ার সংক্রান্ত দায়েরকৃত ফৌজদারি রিভিশন দায়রা আদালত ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দিতে পারেন কি? শুনেন, আমরা জানি নারাজি যদি প্রত্যাখ্যান করে, প্রতিকার কি? রিভিশন অথবা
নতুন মামলা দায়ের। ম্যাজিস্ট্রেট যদি নারাজি প্রত্যাখ্যান করে, রিভিশন কোথায়? দায়রা জজের কাছে। এখন দায়রা জজ কি রিভিশনে বলতে পারে কিনা ম্যাজিস্ট্রেটে যে তুমি এটা আমলে নিবা? এটা হলো প্রশ্ন। দায়রা জজের কিন্তু আদেশ দেওয়ার ক্ষমতা নাই। দায়রা জজ জাস্ট ওই যে খারিজটা করছে, এই খারিজ আদেশটা বাতিল করে দিয়ে তারে অধিকতর অনুসন্ধান করতে বলবে। অধিকতর অনুসন্ধান মানে এটা তুমি আবার বিবেচনা করে দেখো, কিন্তু উনি কিন্তু বলতে পারবে না যে তুমি এটা আমলে নাও। উনি জাস্ট যে খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশনটা হয়েছে সেই রিভিশনটা কি, মানে সেই খারিজ আদেশটা বাতিল সেটা সাইড করতে পারে, কিন্তু উনি ওই ম্যাজিস্ট্রেটে বলতে পারবে না যে তুমি এটা আমলে নাও। আমলে নিবে কি নিবে না এটা কার ক্ষমতা? ওই ম্যাজিস্ট্রেটের। বুঝছেন? এটা একটু পড়েন দেখি, আমাদের কে পড়েন নাই? পিপাস বাইন্ডে দেন, এই পিপাস বাইন একটু পড়ুক। জোরে পড়েন। অপরাধ আমলে নেয়ার সংক্রান্ত দায়েরকৃত ফৌজদারি রিভিশনে দায়রা আদালত ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দিতে পারে কি? হ্যাঁ। উত্তর, ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দেওয়ার এখতিয়ার দায়রা আদালতের নেই। রিভিশন ক্ষমতা প্রয়োগে দায়রা আদালত ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দিতে পারে না। নালিশি দরখাস্তের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির 190 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে না নেওয়ার অর্থ হলো এমন নালিশি দরখাস্ত 203 ধারায় খারিজ বলে গণ্য হওয়া। রিভিশন ক্ষমতা প্রয়োগ করে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ ন্যায় বিচারের স্বার্থে 436 ধারায় এমন খারিজ নালিশ বিষয়ে অধিকতর অনুসন্ধানী নির্দেশ দিতে পারে। কিন্তু দায়রা জজ রিভিশন ক্ষমতা বলে এমন নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিতে বা বিচারের জন্য মামলাটি দায়রা জজের নিকট প্রেরণ করতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিতে পারে না। অধিকতর অনুসন্ধান শেষে অপরাধের উপাদান পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারবে। উচ্চ আদালতের বিচারিক নজিরে আছে যে অপরাধটি দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হোক বা না হোক, এমন অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেটের বিবেচনামূলক ক্ষমতা হস্তক্ষেপ করার এখতিয়ার দায়রা জজ বা হাইকোর্ট বিভাগের নেই। সহজ কথা, আপনার নারাজি দরখাস্ত খারিজ হয়েছে, আপনি রিভিশন করছেন, রিভিশন আদালত ওই খারিজ আদেশটা রদ করতে পারে এবং ম্যাজিস্ট্রেটে 436 ধারায় অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে। অনুসন্ধান করে ওনার ভালো যেটা হয় সেটা করবে, কিন্তু রিভিশন আদালত কখনোই ম্যাজিস্ট্রেটে বলতে পারবে না যে তুমি এটা আমলে নাও। এই আদেশ দেওয়ার ক্ষমতা ওনার নাই। এই হলো উত্তর। যে জায়গা দেখবেন উত্তর ছোট হয়ে যাচ্ছে, একটা উদাহরণ দিয়ে দিবেন যে ধরি অমুক। বুঝতে পারছেন? তো আজ আমাদের এতটুকুই। ভালো থাকেন। আগামীকাল ইনশাল্লাহ শুরু করব। আজকে আরিফ সাহেব নাই, আরিফ সাহেবকে খুঁজতেছে, আরিফ সাহেব নাই আজকে। আরিফ সাহেব দাওয়াত খাইতে গেছে বোধহয়। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।